অভ্র ওঠ। আব্বু দরজায় নক করতে করতে আমি ঘুমের ঘোরে। কি হলো আব্বু, এত রাতে ডাকো কেন? ডাকি কেন জানিস না? এখন রাত আর নেই, জলদি ওঠ, ভোর হয়ে এসেছে। হুম, তো কি হয়েছে? আর তোর কি মনে নেই আজ যে তুই কলকাতা যাবি? সাথে সাথে আমি চিংড়ি মাছের মতো তিরিং করে উঠে বসলাম। আর আমার মাথায় এলো, আরে হ্যাঁ, আমায় তো আজ কলকাতায় যেতে হবে। আমি এবার জি 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 আব্বু। আচ্ছা, ওঠে ফ্রেশ হয়ে নে। হুম, আর তুমি ঘুমিয়ে পড়ো। আচ্ছা। এটা বলেই আব্বু চলে গেল। আমি ফোনের স্ক্রিন লাইটটা অন করতে দেখি বাজে এখন 3:45 মতো, আর বাস আছে 4টায়। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আব্বুর সাথে দেখা করে বাসার বাইরে চলে এলাম। এখনো 5 মিনিট বাকি, তাই শীতলদার দোকানের সামনে গিয়ে শীতলদাকে রাগাবো বলে, শীতলদা, তুমি এত ভোরে দোকান খোলার মানে কি? কোথায় একটা এত সুন্দর ভাবি আছে, তাকে নিয়ে একটু রোমান্স করবা, তা না, দোকান খুলে বসে আছে। শীতলদা এবার বাইরে এসে তুই আর কি বুঝবি, বাপের হোটেলে খাস তো। বাপের হোটেলে খাই তো বটে, তার সাথে লেকচারও ফ্রিতে খেতে হয়। আচ্ছা, চা খাবি? হুম, মন্দ হয় না, দাও। আর সিগারেট? না দাদা, আমি ওসব খাওয়া ছেড়ে দিয়েছি। শীতলদা এবার খুব হেসে আমায় খিল্লি করে, ভূতের মুখে রাম নাম। থাম বড় ভাই, থাম। ওই তো, বিশ্বাস করো না, তা কোথায় যাচ্ছিস এত ভোরে? একটা ফ্রেন্ডের বাসা। ফ্রেন্ডের বাসা নাকি? কোনো মেয়ে নিয়ে পালানো প্ল্যান আছে? দেখ কি যে তুমি বলো না। ওয়েট, আমি চা আনছি। ওকে, এবার দেখি আমি যে বাসে যাব সেই বাসটা আসছে। সো আমি হাত তুলতেই শীতলদা, এই, চাটা তো খেয়ে যা। না না, বাস মিস হয়ে যাবে। এটা বলা মাত্রই বাসটা আমার সামনে এসে দাঁড়ালো। আমি বাসে উঠলাম আর একটা সিটে বসে পড়লাম। সাইডে একজন অবশ্য বসে আছে। আমি অতটা খেয়াল না করেই বসে পড়লাম আর কানে ইয়ারফোন লাগিয়ে সিটে মাথাটা রাখলাম। ও হ্যাঁ, আমার পরিচয়টাই তো দেওয়া হয়নি। আমি হলাম অভ্র নীল। আমরা দুই ভাই। আমি হলাম বড় কর্তা, তবে নামেই আমি বড় কর্তা, বাট আমার থেকে ছোট কর্তা সব কাজেতে এক্সপার্ট। আর ভাবছেন আমার আব্বু কেন আমায় কষ্ট করে এত রাতে ডাকছিল? আম্মু তো ডাকতে পারতো। আরে ভাই, সবার কপালে আম্মু থাকে না। আজ থেকে 10 বছর আগে আমার আম্মু না ফেরার দেশে চলে গেছে আমাদেরকে ছেড়ে। ও হ্যাঁ, আমি এখন বেসিক করছি, মানে আব্বুর টাকা বরবাদ করছি। যা আমাদের রাজ্যের হাল মনে হয় না যে টিচিং করে টিচার হতে পারবো। তবুও আব্বুর শখ তাই করতে হচ্ছে। আমাদের তিনজন, মানে আব্বু, আমি আর আমার ছোট ভাই নিয়ে আমাদের ছোট্ট একটা সুখী পরিবার। আমরা দুই ভাই আব্বুর চোখে নয়নমণি, আব্বুর কলিজা। আমায় কলকাতা যেতে দিতেই চাইছিল না, অনেক কষ্টে মানিয়েছি। আসুন গল্পে ফেরা যাক। আমি এবার ব্যাগটা রাখার জন্য উঠলাম এবং সাইডে লাইট অন করার সুইচে হাত দিতেই কে যেন আমার পেটের কাছে একটা ছুরি রেখে, এই, একদম বাড়াবাড়ি করবেন না। যদি এতটুকু বাড়াবাড়ি করেছেন তো এখনই ঢুকিয়ে দেব। ভাইরে, ভয়েস শুনে তো মনে হচ্ছে একটা ইয়ং মেয়ের ভয়েস। আজকাল নাইটেও পকেট মারি হয় নাকি? শালা শুনেছিলাম পকেট মারা নাকি দিনেতেই বের হয়, বাট এখানে এখন, আল্লাহ আমায় বাঁচাও। আমি ব্যাগটা রেখে হাত দুটো উপরে তুলে নিলাম আর কাঁপতে কাঁপতে, দেখুন, আমি আপনাকে আমার সব দিয়ে দিচ্ছি, আমার মোবাইল, আমার পার্স, আমার ইয়ারফোন, আমার জামা প্যান্ট, বাট আমায় কিছু করবেন না। আমার মরতে যে অনেক ভয় লাগে। আমার এখনো বিয়ে হয়নি, বউয়ের সাথে বাসর রাতও করা হয়নি। প্লিজ আমায় ছেড়ে দিন। পাশের সিটের পকেটমার মেয়েটা এবার খিলখিল করে হাসতে লাগলো। আবারও দেখি ছুরিটা খুঁচিয়ে, এই, আপনাকে কে পাঠিয়েছে বলুন, নয়তো এখানে আপনাকে প্রাণে মেরে ফেলবো। আমায় আবার কে পাঠাবে? আমি আমার বাসা থেকে আসছি। মেয়েটা আবার ভয়ে ভয়ে, দেখুন, মিথ্যা বলবেন না, আমি জানি আপনি আমায় মার্ডার করতে আসছেন। আমি এখন নিজের দিকেই তাকাচ্ছি আর ভাবছি, শালা নিজের মার্ডারের কথা শুনতে এত হাঁপিয়ে পড়ছি, আমি নাকি আবার অন্যের মার্ডার করতে আসবো। আমায় কি তাহলে কিলার ভাবছে নাকি? না না, আমি শুনেছিলাম এসব মেয়েরা নাকি ছলে বলে কৌশল করার জন্য অনেক কিছু কথা বলে। অব্র ভাই সবকিছু দিয়ে বাস থেকে নেমে পড়, তোর কলকাতা যাওয়া লাগবে না। যদি জীবন থাকে তো কলকাতা যাবি, বিয়ে করবি, আরো অনেক কিছু করবি। আমি এবার একটা হাত পিছনে নিয়ে গেলাম, আমার পার্সটা বের করে
ওনাকে দেওয়ার জন্য। এটা উনি নোটিশ করতেই, খবরদার, একদম না। যা শালা, কি চাই তাহলে? হঠাৎ বাসটা একটা ঝাঁকুনি দিতেই মেয়েটার হাতের ছুরিটা নিচে পড়ে গেল, আর সাথে সাথে আমি সুযোগ পেয়ে মেয়েটার দুটো হাত ধরে নিলাম। শালা, আজ আর একে ছাড়বো না। আমি এবার রেগে, কি এবার বাসের সবাইকে ডেকে বলবো যে আপনি একজন পকেটমার? মেয়েটার হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে, প্লিজ আমায় ভুল ভাববেন না, আমি কোনো পকেট মার না। তো কি শুনি, চোর নাকি ডাকাত? মেয়েটা এবার রেগে, দেখুন, যা তা বলবেন না। উফ, একে তো দোষ করেছেন, আবার তার উপর বাটপারি। আমি এবার মেয়েটার মুখের দিকে নোটিশ করতেই দেখি একটা ওড়না দিয়ে মেয়েটা নিজের মুখটাকে ঢেকে রেখেছে। আমি এবার কড়া চোখে, কি রোহিঙ্গা নাকি মুখ ঢেকে রাখছেন এভাবে? আপনি কে যে আপনাকে বলতে যাব? হাত ছাড়ুন বলছি, নয়তো আপনি বাঁচবেন না কিন্তু। কেন বাঁচবো না? আপনি কি কসাই নাকি যে আমায় মেরে ফেলবেন? আমি এখনো দাঁড়িয়ে আছি ওর হাত দুটো ধরে। হঠাৎ বুঝতে পারলাম আমার গিয়ার বক্সের ফিউজ উড়িয়ে দিল কেউ। আমি আমার গিয়ার বক্সের দিকে লক্ষ্য করতেই দেখি মেয়েটা ক্যাপ করে আমার ওখানে একটা লাথি মেরেছে। আমি যন্ত্রণায় মেয়েটার হাত ছেড়ে দিয়ে মেয়েটার থেকে লুকিয়ে ওখানে হাত দিয়ে, উফ, মরে গেলাম গো, পেতনিটা আমার আর ছেলে হতে দেবে না গো, এটা বলে বসে পড়লাম আর সিটে মাথা রাখলাম আর যন্ত্রণায় আহ উহ করতে থাকলাম। অবশেষে হালকা একটু যন্ত্রণা কমলো। এখন দেখি মেয়েটা ছুরি নিয়ে আমায় কোন রকম ভয় দেখাচ্ছে না। মেয়েটা জানালার দিকে তাকিয়ে আছে, আমি রাগে ওর দিকে তাকিয়ে আছি। একবার বাস থেকে নামতে দে, তোকে আমি দেখে নেব। জানালার হাওয়াতে মেয়েটার ওড়নাটা আমার মুখের উপর পড়তেই আমি আরো রেগে, নিজের জিনিস সামনে রাখতে পারেন না, এটা বলেই আমি ওড়নাটা আমার মুখ থেকে সরালাম। আর মেয়েটাও আমার দিকে রাগি লুকে তাকিয়ে, সরি বলছি তো। ভাইরে, মেয়েটার মুখের দিকে আমি প্রথমবার তাকাতেই পুরাই ক্রাশ। আমার মনের গিটারটা টুং টুং করে বাজতে লাগলো। আহা, শালা একটা পকেট মার এত সুন্দরী হবে বলে আমি ভাবতেও পারিনি। ঘোলাটে দুটো চোখ, চোখের উপর নিচে কাজল মাখানো হালকা, নাকে একটা নাক ছাবি, আর দুটো গালে শুধু রাগের ছাপ। হাওয়াতে ওর চুলগুলো এবার আমার মুখের উপর পড়তে লাগলো। আমি তো পুরাই হারিয়ে গেলাম। আমার মুখ থেকে পকেট মাররাও এত সুন্দরী হয় আমি ভাবতেও পারছি না। মেয়েটা এবার ওড়নাটা আমার হাত থেকে কেড়ে, আমি কোনো পকেট মার নই। অভ্র পকেট মার হোক আর যেই হোক, বউ যদি বানাস একেই বানাস ভাই। উফ, পরীটা মনে হচ্ছে, ও রূপ দেখতে থাকি। আমি হালকা হেসে, বুঝলাম আপনি তো পড়ি। না, আমি সেটাও না, আমি একজন সাধারণ মেয়ে। হুম, আমার তো মেয়ে বলে মনে হচ্ছে না। মানে? আমার তো মনে হচ্ছে আপনি স্বর্গ থেকে নেমে আসা কোনো এখন পড়ি। মেয়েটা হালকা হেসে চুল গুটিয়ে কানের মাথায় উপরে রাখতেই, হায় হায় হায়, আমি আরো ফিদা হয়ে গেলাম। বুকের বাম পাশে হাত দিয়ে মেয়েটার দিকে তাকালাম, আর ওই মেয়ে ক্রাশ খেয়েছি, হয় নাম্বার দেন নয়তো টাকা দেন। মেয়েটা এবার ব্যাগে হাত ঢোকালো, সাথে সাথে আমার মনে লাড্ডু ফুটতে লাগলো। এই রে অভ্র, তোর ভাগ্য খুলে গেছে রে, প্রথম চান্সে মেয়ে নাম্বার দিবে বলে ফোন বের করছে। আহা, আজ মনে কি আনন্দ। এবার দেখি মেয়েটা ব্যাগ থেকে হাত বের করে আমার হাতের উপরে কি যেন একটা রাখলো। আমি হাতের দিকে তাকাতেই দেখি শালা একটা 1 টাকার কয়েন। আমি মেয়েটার দিকে অসহায় চোখে তাকালাম আর বুঝলাম এই মেয়ে এত সহজে চিপে উঠবে না, একে চারা দিয়ে তুলতে হবে। মানে বুঝতেই পারছে না আমার কাছে তো নিনজা টেকটিকের গোডাউন আছে, সো ইউজ করা যাক। এই 1 টাকা আমার কাছে 1 কোটি টাকার থেকেও বেশি দামি। কেন? কারণ এই কয়েনটা যে তোমায় স্পর্শ পেয়েছে। মেয়েটা হালকা হেসে, পাগল নাকি? আমি হালকা হেসে, ধন্যবাদ পাগল বলার জন্য। কেন? আমার আব্বু নাকি বলে আমি নাকি পাগল, এই নিয়ে কনফিউজ ছিলাম। আমি কি সত্যি পাগল? তবে আজ সবটা ক্লিয়ার হয়ে গেল, কারণ আপনার মতো এত সুন্দরী একটা মেয়ে যখন পাগল বলেছে, সত্যি আমি পাগল। মেয়েটা এবার ওর মাথায় হাত তুলে একবার ঘুরিয়ে, সত্যিই আপনি পাগল। উফ, এভাবে হাসবেন না, আমায় কি মেরে ফেলবেন নাকি? মারবো কেন? আরে, আপনার হাসিতে যে পরিমাণ সুগার আছে তাতে তো আমার ডায়াবেটিস হতে পারে, আর তাতে তো আমি মারাই যাব। মারবো না। ইস, তাই বলে কি আপনি হাসা বন্ধ করে দেবেন নাকি? জি, আমার না হাসলে যদি কারো প্রাণ বাঁচে তাহলে বাঁচুক। আরে, আপনি না হাসলে তো আমি আরো জলদি মারা যাব। আপনার মিষ্টি হাসিটা আপনার দুষ্টু দুষ্টু দুটো ঠোঁটের কোণে থাকলে বেশ মন্দ লাগে না।
ভাইরে, মেয়ে তো মনে হচ্ছে ফ্ল্যাট। মেয়েটা এবার মাথা নিচু করে, হাই, আমি শ্রেয়া। আমি বাঁকুড়াতে পড়াশোনা করি। আমিও হেসে, বাহ, আপনার মতো। আপনার নামটাও তো ভারী মিষ্টি। তাই? থ্যাঙ্কস। আর আপনি? আমি অভ্রনীল, আমারও বাঁকুড়াতেই বাসা। ও আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি সত্যিই কিলার নন তো? জি, আমি মানুষকে কিল করি না, বাট আপনি চাইলে আপনার বুকের বাম পাশে থাকা হাড়টা কিল করতে পারি। মেয়েটা হালকা রেগে, দেখুন, মেরে ফেলবো কিন্তু। মেরেই তো ফেলেছেন, সাথে হার্টও চুরি করেছেন আমার। তাই? জি মহারানী। মেয়েটা এবার একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে, ওকে ফাইন, তা কোথায় যাবেন? আপনি যতদূর যাবেন তত দূরই যাব। জাহান্নামে নিয়ে গেলেও সেখানেও যেতে পারি। মেয়েটা এবার মুখে হাত দিয়ে হাসতে হাসতে, বেশ, ফ্ল্যাট তো ভালোই করতে পারে। আমি মেয়েটার চোখের দিকে তাকিয়ে মুচকি হেসে, না, আমি ফ্লার্ট করি না কাউকে, তবে আজ আর নিজেকে সামলাতে পারলাম না আপনার মতো একটা বিশ্ব সুন্দরীকে চোখের সামনে পেয়ে। উফ, আপনি এত কথা পান কোথায় এত তাড়াতাড়ি? আরে, সামনে একটা রূপের সাগরে রূপের বর্ণনা দিতে কোনো কথা ভাবা লাগে না, আপনাকে দেখে এমনিতে সব বেরিয়ে আসে। মেয়েটা এবার ব্যাগে হাত ঢুকিয়ে একটা চকলেট বের করে মুখে দিল, আর আমার দিকে একবার তাকালো। আমি ভাবলাম হয়তো আমায় দেবে, কিন্তু না, শালা মহাকিপ্টে একাই গদগদ করে গিলে নীলমাইরি। ওই, আপনি না পুরাই আপনার হাতের ওই চকলেটের মতো। মানে? আপনি এতটাই কিউট যে কেউ আপনাকে দেখলে আপনাকে কাছে পেতে মন চাইবে। তাই? এই যে আপনি এত আমায় ফ্লার্ট করছেন, এটা যদি ভাইয়া জানে তাহলে আপনি আর প্রাণে বাঁচবেন না। আমি হালকা হেসে বুকের বাম পাশে হাত রাখলাম আর মেয়েটার দিকে তাকিয়ে, প্রিয়, তোমায় ভালোবেসে ফেলেছি প্রথম দেখাতেই। যদি চাও তো তোমার জন্য পুরো দুনিয়া ঘুরতে পারি। যদি চাও তো ওই উপরওয়ালার কাছে তোমায় পেতে পারমিশন নিয়ে আসতে পারি। যদি চাও তো তোমার জন্য চাঁদ তারাও আনতে পারি। আর তোমার ভাইয়া তো দূরের কথা। মেয়েটা হালকা হেসে, কোথায় যাবেন আপনি? কলকাতা সল্ট লেক। আমিও ওখানেই যাচ্ছি। ও মা, তাই নাকি? আমি হালকা হেসে, জি। আচ্ছা, আমায় তুমি বিয়ে করবা? শখ কত? বুঝলাম, লর্ডস অফ লাভ। মেয়েটা আবারও হেসে হেসে কপালে হাত দিয়ে, উফ, আপনি এমন কেন? কেমন শুনি? জানি না। আচ্ছা, আমি আপনাকে বিয়ে করতে পারি। আমায় ভাইয়া রিসিভ করতে আসবে স্ট্যান্ডে। যদি ভাইয়াকে মানাতে পারো আমিও রাজি তাহলে। সত্যি? জি, এখন চুপ করে থাকো আর আমায় একটু শান্তিতে থাকতে দাও। আমি এবার মুখে হাত দিয়ে, ওকে চুপ। মেয়েটা এবার সিটে মাথা রাখলো আর চোখ দুটো বন্ধ করলো। উফ, মন তো চাইছে মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিতে। মেয়েটাকে এত কাছের কেন করতে মন চাইছে, তাও আবার একজন পকেট মারকে। সকাল 7:30 দিকে বাস স্ট্যান্ডে পৌঁছালাম। আমি এবার শ্রেয়াকে ডাকতে লাগলাম, শ্রেয়া, ওই শ্রেয়া। ও এবার চোখ খুলে, বাস স্ট্যান্ডে এসে গেছি তো, এবার উঠো। ওকে। এবার আমরা বাসের বাইরে নেমে এলাম। সামনে তাকাতেই দেখি একদল গুন্ডা আমাদের দিকে হেঁটে হেঁটে আসছে, হাতে ছুরি বড় বড়। কি ব্যাপার, এদিকে আসছে কেন? শ্রেয়া ছুটে গিয়ে ওই দলের সর্দারকে জড়িয়ে ধরলো আর চিৎকার করে, কেমন আছো ভাইয়া? সর্দারটা হেসে হেসে কি যেন বলল। তার মানে সর্দারের বোন এটা। এই মরেছে, আমি কাকে ঘাটিয়েছি? শালা অভ্র, তুই খুন হয়ে যাবি, কেটে পড় মানে। এই শহর ছেড়ে দে। এবার দেখি শ্রেয়া আমার দিকে আঙুল তুললো। ও ভাই, ও ভাই, এ মেয়ে করে কি? শালা বলেও বলেছে নাকি এর মধ্যেই। দলটা দেখে এবার রাগি মুডে আমার দিকে এগিয়ে আসছে। আব্বু গো, তোমার আজ একটা প্রদীপ মনে হয় আর একটু পরে নিভে যাবে। ভাগ অব্র ভাগ। আমি এবার দৌড় দিতে যাব, ঠিক তখনই ওই দলের সর্দার গম্ভীর হয়ে, এই ছেলে দাঁড়াও। ভাইরে, আজ আমি খতম। আমি না শোনার ভান করে চলতে লাগলাম আবারও। এই তোকে দাঁড়াতে বলছি না? আমি সাথে সাথে দাঁড়িয়ে পড়লাম। শালা, কপালে ঘাম জমে আসছে, বুকের ভেতর ঢিপ ঢিপ শব্দ হচ্ছে। আমি এবার পিছন ফিরে, জি, কিছু বলবেন আমায়? এবার দেখি শ্রেয়াকে ডাকলো। শ্রেয়া কাছে আসতেই, বোন, এই কি সেই ছেলে? ভাইরে, আমি আজ শেষ। কেন যে শুধু শুধু নিজের বাস নিতে গেলাম। শ্রেয়া এবার ঘাড় নেড়ে, জি ভাইয়া। শ্রেয়ার ভাইয়া এবার গম্ভীর হয়ে আমার ক্লোজে এলো। ভাইরে, আমার এবার প্যান্ট ভিজে যাওয়ার অবস্থা। আমি ভয়ে থরথর করে কাঁপছি। আল্লাহ, বাঁচাও আমায়, বাঁচাও প্লিজ। আমি চোখ বন্ধ করে আল্লাহকে ডাকতে লাগলাম। তারপরে বুঝলাম আমার কাঁধের উপরে হাত রেখেছে ওর ভাইয়া, মানে শ্রেয়ার বড় ভাই। এই কি রে, আমার ডান কাঁধে হাত রেখেছে, মানে আমার হাতটা কাটবে নাকি? অব্র, নিজের দোষটা স্বীকার করে নে। যদি হাতটাকে বাঁচানোর ইচ্ছা আছে তো। তাই 2 হাত জোর করে
ওর ভাইয়ার সামনে, প্লিজ আমার হাত কাটবেন না, আমি তো ভাত খেতে পারবো না, আর বাম হাত দিয়ে আমার ভাত খাওয়ার অভ্যাস নেই, প্লিজ। শ্রেয়ার ভাইয়া এবার মাথা চুলকাতে চুলকাতে, পাগলা নাকি তুই? আমি ভয়ে ভয়ে, জি ভাইয়া আমি পাগল, আমায় ছেড়ে দিন প্লিজ। শ্রেয়া আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আমি দেখলাম, শালা আজ পর্যন্ত কাউকে দেখলাম না যে কাটা ঘায়ে নুনের ছিটা না দিয়েছে। শ্রেয়ার ভাই এবার ধন্যবাদ আমার বোনকে গার্ড দিয়ে আনার জন্য। এটা বলে শ্রেয়ার ভাইয়া চলে গেল আমার সামনে থেকে। শালা এবার নিজেকে বডিগার্ড মনে হচ্ছে, আর আমি শ্রেয়াকে গার্ড দিয়ে এনেছি মানে, ধুর, কিছুই তো বুঝতে পারছি না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছি, হঠাৎ আমার সামনে এসে দাঁড়ালো তামিম, মানে আমার সেই ফ্রেন্ড যার বাসায় ওঠার কথা ছিল। এই তুই এখানে দাঁড়িয়ে কেন? আর কাল রিসিভ করিসনি কেন? আমি ওর কথা শুনে ধ্যান ভঙ্গ করে, জি দোস্ত কিছু বলছিলি? তামিম এবার আমার হাতে হাত রেখে, তুই ঠিক আছিস তো? আমি এবার কপালের ঘাম মুছে, হ্যাঁ আমি ঠিক আছি। আচ্ছা, তোদের শহরে কি মাফিয়া থাকে নাকি? হ্যাঁ, সব শহরেই তো থাকে, তুই জানিস না? হ্যাঁ জানি, তবে তোদের এখানের গুলো বড্ড বেশি ভয়ঙ্কর। কি যে বলিস না, তুই কি ওদের সামনে পড়ছিলি নাকি? পড়েছিলি মানে? পড়ে গিয়ে বেঁচে গেছি। জানিস তো কি হয়েছে? আচ্ছা আগে বাসায় চল, নেক্সট ডে হাত মুখ ধুয়ে তোর কাণ্ড কারখানা শুনবো। এটা বলেই ও আমায় বাইকে তুলে ওদের বাসায় নিয়ে এলো। আমি হাত মুখ ধুয়ে ওর রুমে এসে ওকে সবটা খুলে বললাম। তামিম দেখি ভয়ে পুরাই থমকে গেছে, আর আমার দিকে তাকিয়ে হাততালি দিয়ে, তোকে আমি কতবার বলেছি মেয়েদের সাথে ফ্ল্যাট অফ কর। আমি হালকা হেসে, কি করব বল দোস্ত, আমি যে সিঙ্গেল, যে মেয়েকেই দেখি তাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করে ফেলি। জি, এবার এটাও দেখো যে একদিন গুলি খেয়ে পড়ে আসিস। আমি এবার একটু ভাব নিয়ে, দেখ দোস্ত, এই অভ্র কারোর থেকে কম না। আচ্ছা যাই হোক, অনেক জার্নি করে এসেছিস, খাওয়া দাওয়া কর, একটু রেস্ট নে। আচ্ছা দোস্ত। আমি এবার খাওয়া সেরে রুমে বসে আছি। অনেকক্ষণই বসে রইলাম, দেখলাম তামিমের কোনো পাত্তাই পাচ্ছি না। তাই ড্রয়িং রুমে গিয়ে আন্টিকে, আন্টি তামিম কোথায়? ও একটু বাজারে গেছে। ও আচ্ছা, ওকে আন্টি, এটা বলে আমি রুমে চলে এলাম। জানালার সাইডে গিয়ে চারদিকটা দেখতে লাগলাম। সত্যি এই শহরটা খুবই সুন্দর, একের পর এক ইমারত, সত্যি কলকাতা প্রাণের শহর। দূরে চোখ মেলতেই দেখি গাড়ির ভিড়, কোথাও বেলুন বিক্রি করছে কেউ, আবার কেউ ভিক্ষা করছে, আবার কেউ রাস্তা পারাপার করতে ব্যস্ত। দুপুরটাও কেটে গেল রুমের মধ্যেই। বিকেলের দিকে ছাদে গেলাম, তামিম আর আমি। তামিম বসে আছে একটা কর্নারে, আর আমি চারদিকটা ঘুরে দেখছি, বেশ ভালো লাগছে। হঠাৎ একটা ছাদের দিকে লক্ষ্য করতেই আমি দিশা হারিয়ে ফেললাম। আরে এ তো শ্রেয়া। সাথে সাথে আমি, তামিম, আমি নিচে গেলাম। কেন? আব্বে আমি গেলাম নিচে, তুই থাক এখানে। আরে কেন বলবি তো? ভাই বলার টাইম নেই, এটা বলেই আমি রুমে চলে এলাম। ভাই রে, বুকটা দূর দূর করে কাঁপছে। তার মানে শ্রেয়ার কি এখানে বাসা? তামিমও কিছুক্ষণ পর রুমে আসতেই, আচ্ছা তামিম, তোদের এই এলাকায় কি কোনো মাফিয়া থাকে? না তো, কেন? না, তাহলে ওই যার কথা বলছিলাম তার বোনকে দেখলাম অন্য একটা ছাদে, তাই আর কি। দূর বেটা, তুই একটু আজকাল বেশি দেখিস। হতে পারে। আমি এবার ড্রেস চেঞ্জ করে বাইরে এসে দাঁড়িয়ে আছি তামিমের জন্য। বেশ স্টাইল এবং ভাব ধরে পকেটে হাত গুজে হিরো আলমের মতো দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে আছি গেটের সামনে। সাইড থেকে কে যেন বলল, এক্সকিউজ মি। আমি সাইডে তাকাতেই দেখি, আরে এ তো শ্রেয়া। আমি সাথে সাথে মুখ ঘুরিয়ে নিলাম। শ্রেয়া এবার আমার সামনে এসে, আপনি সেই ছেলেটা না যার সাথে আমার বাসে মিট হয়েছিল? আরে কি যাতা বলছেন, আমি আপনাকে চিনি না। শ্রেয়া এবার আমার সামনে এসে, না, আপনি সেই ছেলেটাই। শ্রেয়া এবার আমার হাত ধরে হ্যান্ডশেক করে, থ্যাংক ইউ সো মাচ আমায় আমার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য। আমার পেছনে এই শহরের এক মাফিয়া লেগেছিল। খবর পেয়েছিলাম আমায় নাকি বাসে অ্যাটাক করবে, তাই আমি ভয়ে আপনার সাথে তখন ওরকম ব্যবহার করে ফেলেছিলাম। এটা বলে মেয়েটা কানে হাত দিয়ে, সরি ইয়ার। আমি এবার মেয়েটার দিকে তাকালাম। মেয়েটা সরি বলার কায়দাতেও একটা জাদু আছে। আমি হালকা হেসে, তার মানে আমাদের মধ্যে বাসে যা হয়েছে তা আপনি কিছুই বলেননি আপনার ভাইয়াকে? মেয়েটা এবার হালকা হেসে, বাচ্চা ধন, এবার পথে এসেছেন তাহলে, এবার তো বলে দেখতেই হবে। আর হ্যাঁ, তখন আমায় ছাদ থেকে দেখে নেমে গেলেন কেন? ভয় পেয়েছেন বুঝি? আমি এবার আরো একটু ভাব নিয়ে, যা কি যাতা বলছেন, আমি একটা স্মার্ট পোলা, আর আমি আবার ভয়?
তাই নাকি? তাহলে এবার বাসে ঘটে যাওয়া ঘটনাটা ভাইকে বলতেই হচ্ছে দেখি। আমি সাথে সাথে ভয় চুপসে, প্লিজ ম্যাডাম, এরকম সর্বনাশ করবেন না, আমি এখনো বাঁচতে চাই। ও মা, আপনি যে বাসে বললেন আমায় পেতে নাকি আপনি মরতেও রাজি আছেন। আমি আবারও একটু ভাব নিয়ে, সে আলাদা ব্যাপার। বেশি ব্যাপার করলে না পেপে দিয়ে চেপে দেব। আরে এই মেয়ে তো দেখি বড় শেয়ানা। আচ্ছা, আমি একটু বাইরে যাব, সো আপনি এখন আসতে পারেন। আসতে পারি মানে আমার সাথে এখন তুইও যাবি? কোথায় আর কেন? মার্কেটে। আর কেন মানে? আজ থেকে তুই আমার বডিগার্ড। ও হ্যালো, আমি এখানে ঘুরতে এসেছি, কারোর বডিগার্ড হতে না। সাথে সাথে মেয়েটা আমার দিকে আঙুল তুলে, তাহলে গিয়ে বলি আমার ভাইয়াকে বাসে ঘটে যাওয়া ঘটনাটা। মানে কি, আমায় কিন্তু ব্ল্যাকমেইল করা হচ্ছে। তাতে ক্ষতি কি? দেখুন, আমি কিন্তু পুলিশে কমপ্লেন করব। আমার ভাইয়া সামলে নেবে। কেন, আপনার ভাই কি উকিল নাকি? জি, সব আমার ভাইয়া। এ শহরে ওনার কথাই চলে। আমি এবার আরো বেশি ভয় পেয়ে, আচ্ছা এখন বলুন আমি কি করতে হবে? চল ড্রাইভ কর। স্লিম চলবে, ভালোই ড্রাইভ করা যাবে। মেয়েটা এবার রেগে, ও হ্যালো, আমি গাড়ির কথা বলছি। আমিও হালকা হেসে মেয়েটার দিকে তাকিয়ে, বেশ ভালো গাড়িটা। মেয়েটা এবার আমার হাতে চাবিকাঠি তুলে, ওই যে গাড়িটা আছে ওইটা আমার, যান নিয়ে আসেন। আমি মেয়েটার দিকে তাকিয়ে রেগে, আমি কিন্তু ড্রাইভার না, এটা বলেই আমি মেয়েটার থেকে দূরে আসবো। ঠিক তখনই মেয়েটা আমার পেটের কাছে পিস্তল রেখে, এবার বল যাবি কিনা। আমি এবার ভয়ে হেসে হেসে, আমি যাচ্ছি, এই যাচ্ছি, এটা বলে এগোতে যাব। ঠিক তখনই তামিম বাসা থেকে বেরিয়ে, কিরে কই যাস? আমি তামিমের দিকে অসহায় চোখে তাকিয়ে, ভাই তুই আমায় বাঁচা। তামিম এবার আমার কাছে এসে, কি হয়েছে? ভাই এই মেয়ে। সাথে সাথে মেয়েটা পিছন থেকে পিস্তলটা দেখালো আর শুট করার ইশারা করলো। আমি এতে ভয় পেয়ে, না দোস্ত কিছু না, আজ না অন্যদিন বের হব, আজ একটু আমার ফ্রেন্ডের সাথে বের হব। তামিম এবার মেয়েটার দিকে তাকাতেই শক খেয়ে, তুই পাগল নাকি? মাফিয়ার বোনের সাথে বের হবি? ভাই হাতি পাকে পড়লে যেমন মশাও লাথি মারে, ঠিক তেমন আমার অবস্থা হয়েছে এখন। মেয়েটা এবার আমাদের কাছে এসে, ওই অব্র, চলেন, আমার একটু তাড়া আছে। এটা বলেই আমার হাত ধরে গট গট করে গাড়ির কাছে নিয়ে চলে গেল। আমি নিরুপায় হয়ে ড্রাইভিং সিটে বসলাম, মেয়েটা সাইডে বসলো, আর আমি গাড়ি স্টার্ট দিলাম। এখন অন দা ওয়ে। আমি মেয়েটার দিকে তাকিয়ে, আচ্ছা আপনাকে একটা কথা বলবো? বলুন। আপনি কি সত্যি এমন, নাকি না বাইরের আগের পিছনে একটা ভালো মনের মানুষ লুকিয়ে আছে? মেয়েটা এবার আমার দিকে কড়া চোখে তাকিয়ে, সেটা আপনার জেনে লাভ কি? আমি এবার হালকা হেসে, যতই হোক আমি তো আপনার ফিউচার হাজবেন্ড। সাথে সাথে মেয়েটা আমার দিকে পিস্তল তুলে, গুলি মেরে খুলি উড়িয়ে দেব। আরে কুল, এটা করলে যে আপনি আম্মু হতে পারবেন না। দেখুন, ভালো হচ্ছে না, কিন্তু আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, তাই আপনাকে ছাড়তে বাধ্য হচ্ছি। আমার ব্যাকগ্রাউন্ড জানেন না, আজ পর্যন্ত 20টার বেশি খুন করেছি। এবার আমি একটু শান্তি পেলাম, কারণ মেয়েটা আমায় মারবে না, সো একটু বেশি করে মজা করা যেতেই পারে। তাই আমি আরো করবেন। কত ছেলের মন যে আপনি আপনার রূপের পিস্তল দিয়ে খুন করেছেন, সেটা তো আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। মেয়েটা পিস্তলের নলটা আমার মুখে ঢুকিয়ে দিয়ে, দেব ট্রিগারটা চেপে। আমি ভয় না পেয়ে শ্রেয়ার দিকে তাকালাম, আর মিটিমিটি চোখে তাকাতেই ও দেখি পিস্তল সরিয়ে ওর সিটে গিয়ে বসলো। শ্রেয়া এবার আমার দিকে তাকিয়ে হালকা হেসে, আচ্ছা, আপনার ভয় করে না মৃত্যুকে? জি ভয় করে অনেক, তবে আপনার হাতে মরতে আমার এতটুকু ভয় করবে না। তাই নাকি? এভাবে কত মেয়েকে নিচের জালে ফাঁসিয়েছেন শুনি। কাউকে ফাঁসাতে পারিনি, তবে আপনাকে ফাঁসাতে পারি যদি আপনি পারমিশন দেন। মেয়েটা রাগের লোকে আমার দিকে তাকালো আর কপালে হাত দিয়ে, ভাগ্যিস তুমি আমার জান বাঁচিয়েছ, নয়তো এখনই। আচ্ছা বাদ দেন, কই যাবেন বলুন? সামনে একটা মল আছে, ওখানে। ওর কথা মতো মলে দাঁড়ালাম এবং ভেতরে ঢুকলাম। উফ, সব মেয়েগুলো পুরাই আগুন। কার দিকে তাকাবো, কারোর দিকে না তাকিয়ে থাকবো, কিছুই বুঝতে পারছি না। তাই আমি একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে শুধু মেয়েদের দেখতে লাগলাম। কিছু মেয়ে আমায় পাগল ভেবে হাসতে হাসতে আমার সামনে থেকে চলে যাচ্ছে, আমিও তাদের দেখে হাসছি। শ্রেয়া কোথা থেকে এসে যেন আমার বাম হাতটা ধরে
আমার পেটে একটা কিল বসিয়ে দিল আর চোখের দিকে দুটো আঙ্গুল বাড়িয়ে, এখানে আপনাকে মেয়ে দেখানোর জন্য নিয়ে আসা হয়নি। আমি পেটে হাত দিয়ে, ওকে চলুন। উফ, শান্তি মতো দুটো মেয়েও দেখতে পারবো না। মেয়েটা গম্ভীর হয়ে আবারও, আমার সাথে সাথে থাকবেন, আমায় ছেড়ে কোথাও যাবেন না, আমার ক্ষতি হতে পারে। আমি এবার আমার একটু সরল মনে ভাবলাম, না, মেয়েটার সাথে থাকা দরকার, কারণ সত্যি ওর যদি কোনো ক্ষতি হয়। শ্রেয়া এখন ড্রেস চুজ করছে আর একটা ড্রেস নিয়ে ট্রায়াল রুমের দিকে এগোচ্ছে। আমিও পিছনে পিছনে গেলাম। শ্রেয়া ট্রায়াল রুমে ঢুকলো, তখনই আমার মাথায় এলো যদি ভিতরে কোনো ক্ষতি হয় ওর। তাই আমি ট্রায়াল রুমের দরজাটা বন্ধ না করতে দিয়ে, ওয়েট, এটা বলেই আমিও ভিতরে ঢুকে গেলাম এবং দরজা বন্ধ করে হাত গুটিয়ে দাঁড়িয়ে রইলাম। শ্রেয়া দেখি আমার দিকে খুব রেগে তাকিয়ে আছে। আমি এবার মাথা চুলকাতে চুলকাতে, কি হলো, চেঞ্জ করুন। শ্রেয়া আমার দিকে তাকিয়ে, আর ইউ ম্যাড? নো। আরে চেঞ্জ করবেন তো নাকি? আমি আপনার সামনে। হ্যাঁ, আপনাকে তো আমি গার্ড দিচ্ছি। মেয়েটা কি করবে না করবে ভেবে পাচ্ছে না, তাই আমার সামনে এলো। আমার শার্টের কলারটা ধরে, তুই আমার বর না যে ট্রায়াল রুমে তোকে নিয়ে রোম্যান্স করব, যা বের হ। সাথে সাথে কে যেন দরজা ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা করতেই আমি ওর উপর পড়ে গেলাম। ভর সামলাতে না পেরে আমার ঠোঁট দুটো ওর ডান গালে স্পর্শ হলো। শ্রেয়া এবার আমায় ওর উপর থেকে ফেলে দিয়ে আমার গালে দুটো থাপ্পড় দিল আর আমার দিকে তাকিয়ে, ড্যাম ইট, বেরিয়ে যান। আমি গালে হাত দিয়ে চুপচাপ বাইরে গাড়ির কাছে চলে এলাম। শ্রেয়া শপিং না করে সোজা গাড়ির কাছে এলো এবং আমার দিকে ঘৃণার চোখে তাকালো এবং গাড়ির বাম সাইডে গিয়ে বসলো। আমি কোনো কথা না বলে ড্রাইভিং সিটে বসলাম। গাড়ির স্টার্ট দিয়ে রাস্তার উপরে উঠলাম। কোথায় যাব এখন আমরা? বাসায়। আপনার কই বাসা? আপনি যেখানে এসে উঠেছেন তার সাইডেই। ও আচ্ছা। এটা বলেই ও মুখ ঘুরে নিল জানালার দিকে। আমিও আর কোনো কথা না বলে সোজা বাসার কাছে গাড়ি নিয়ে এসে গাড়ি থেকে নেমে চলতে শুরু করলাম। তখনই মনে হলো আমার সবটা জানানো উচিত, কারণ তখন তো ভুলটা আমার ছিল। তাই আমি, এই যে শুনছেন ম্যাম? মেয়েটা গম্ভীর হয়ে আমার দিকে তাকিয়ে, ইয়েস। বলছি যে, কোনো কথা না গো। আমি এবার মাথা নিচু করে, প্লিজ আমার কথাটা শুনুন। তখন আমি ইচ্ছা করে আপনার উপর পড়তে চাইনি। ট্রায়াল রুমের দরজায় কেউ ধাক্কা দিয়েছিল, তাই আমি আপনার উপরে পড়তে বাধ্য হয়েছিলাম। যতটা খারাপ আমায় ভাবছেন আমি কিন্তু ততটা না। এটা বলেই আমি মুখ ফিরিয়ে তামিমদের বাসায় এসে ঢুকে গেলাম। রুমে এসে বসে আছি। তামিম নাকি একটু কাজে বাইরে বের হয়েছে। আমি বিছানায় বসে আছি কপালে মোবাইলটা রেখে। মনে হচ্ছে ভুলটা আমারই। কোনো মেয়ের সাথে আমি কেন? যে কোনো ছেলে এরকম ব্যবহার করলে সত্যিই দোষী মনে হবে। নিজেকে খুব গিল্টি ফিল করছি। এখন বাজে প্রায় 8:30টার মতো। তাই একটু তামিমদের বাসার ছাদে গেলাম। ছাদের এক কর্নারে দাঁড়িয়ে মুখে একটা সিগারেট তুললাম। অবশ্য আমি নেশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আজ এতটা আমার খারাপ লেগেছে, আমার ঠোঁট আবার সিগারেটের স্পর্শ পেতে বাধ্য হলো। ছাদে বেশ বসন্তের হাওয়া বইছে। সারা দিন গরম আর হালকা শীতল বাতাস। সিগারেটটা একটা টান নিয়ে বাম হাতে ধরে ছাদের পাঁচিলের উপরে হাতটা রাখলাম আর মাথাটা নিচু করে শ্রেয়ার সাথে ঘটে যাওয়া ট্রায়াল রুমের ওই মোমেন্টটা ভাবতে লাগলাম। ছি, নিজেকে আমি কন্ট্রোল করতে পারলাম না। চিলেকোঠায় একটা লাইট জ্বলছে, তামিমদের বাসায় আরো অবশ্য জ্বলছে অন্যদের বাসাতেও। আমি লাইটের চারিদিকে তাকাচ্ছি আর এক সময়ে মাথাটা উঁচু করে ছাদের পাঁচিলে গা হেলিয়ে দাঁড়িয়ে রইলাম। আমি ভুলেই গেছি যে আমার হাতে সিগারেটটা জ্বলানো আছে বলে। অন্ধকারের মধ্যেই কে যেন আমায় ডাকতে লাগলো। আমি বুঝতে পারলাম না কে আমায় ডাকছে এই টাইমে। আমি কোনো রকম মনোযোগ না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। একসময় আমি চাঁদের দিকে তাকিয়ে আছি এবং চাঁদের রূপ দেখছি। হঠাৎ আমার কাঁধে কে যেন টাচ করলো। আমি মাথা ঘোরাতে দেখলাম শ্রেয়া আমার কাঁধে হাত রেখে আমার দিকে তাকিয়ে আছে, কেমন একটা দৃষ্টিতে যেন। আমি মাথা নিচু করে, আপনি এখানে? শ্রেয়া এবার হাত দুটো গুটিয়ে ঠোঁটের উপর ঠোঁট চেপে, জি, কোনো সমস্যা? আরে সমস্যা কেন হবে, আপনাদের এলাকা। আমি বলতে চেয়েছি তামিমদের বাসায় আপনি একা এসেছেন, তাও আন্টি কিছু বলেনি আপনাকে আসতে দেখে? জি না, আমি তো এখানেই থাকি, তাহলে আমায় কেন কেউ কিছু বলবে? ও হ্যাঁ, তাই তো। আমি একগাল হেসে, আমি আবারও গিল্টি ফিল করতে করতে, তখন তো সরি। যাবি বললেই আমি যেতে দেব? তুই কিভাবে ভাবছিস এটা? মামা বোঝার ট্রাই কর, আমার জন্য তোরা বিপদে পড়তে পারিস। তোর জন্য মানে?
আরে ওই যে শ্রেয়া যা পাগলামি শুরু করেছে, আমি তো ওকে লাভ করি না। আর কেননা আমার কাছে আমাদের ফ্যামিলি বড়। তামিম এবার আমার কাছে এসে আমার কাঁধে হাত রেখে, জীবনে কারোর প্রতি এতটুকু তোর মনে ফিলিংস এসেছে, তাকে আপন না করে চলে যাবি? আরে ভাই, এটা তো কলকাতা, এখানে বস্তাভর্তি ভালোবাসাও মেলে, আবার প্রাণ ভরানো ঘৃণাও মেলে। তুই ভালোবাসা পেয়েছিস এই শহরের বুকে, তুই না নিয়ে কিভাবে যাবি? আমি এদিকটা সামনে নেব। তুই যদি বলিস, আমাদের ছাত্র সংসদকে ডাকবো তোদের জন্য। আমি হালকা হেসে মাথা নেড়ে, মামা আমি চাই না এসব। তুই হয়তো ভালো জানবি মাফিয়া কতটা শক্তিশালী। তামিম আবারও ঘাড় নেড়ে, সে যাই হোক, তুই এখন এখান থেকে এক পাও নড়বি না। আমারও মন চাইছে না ছেড়ে যেতে। মেয়েটার মায়ায় একটু হলেও জড়িয়ে পড়েছি। আমরা সিঙ্গেল পোলাপান, আমাদের সাথে কেউ দুদিন মেসেঞ্জারে ভালোভাবে কথা বললেই তার প্রতি ভালো লাগা শুরু হয়ে যায়। আর এটা তো ফেস টু ফেস। তবুও আমি মনের কষ্ট চেপে, আমি আবার আসবো দোস্ত, মাস 3 পর। তখন এদিকটা সব ঠিক হয়ে যাবে। প্লিজ দোস্ত, আমায় যেতে মানা করিস না। তামিম এবার অভিমানী মুখ নিয়ে, তোর ইচ্ছা। এটা বলেই ও আবার বিছানায় গিয়ে বসলো। বুঝলাম ছেলেটা রাগ করেছে। আমি তামিমের দিকে তাকালাম আর ভাবতে লাগলাম ছেলেটা কত জেদ করে আমায় বাসা থেকে ওর বাসায় নিয়ে এসেছে। ওর শখ ছিল আমায় এই শহরটা ঘুরিয়ে দেখানো, তবে পসিবল হলো না। দুপুরে লাঞ্চ সেরে আমি লাগেজ নিয়ে বাইরে বের হয়ে এলাম। এখন বাইরে প্রচুর রোদ, কেউ কোথাও নেই, আর শ্রেয়াও দেখতে পাবে না। তামিম গোমরা মুখ নিয়ে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। আমি হেসে হেসে, আরে পাগলা, আমি তো আবার আসবো। না, তোকে আর আসতে হবে না, তোকে ফেলে দিয়ে আসি বাস স্ট্যান্ডে। আমি এবার আন্টি আঙ্কেলের সাথে দেখা করে তামিমের বাইকে উঠলাম এবং বাস স্ট্যান্ডে এসে বাসে উঠলাম। বাসের জানালার ধারে সিটে বসলাম। জানালার দিকে মন খারাপ করে তাকিয়ে আছি। মনে হচ্ছে আজ আমার মনটা কোনো কলা গাছের ভেলার মতো ভেসে আছে ভালোবাসার সাগরে। ডুবতে চাইলেও ফ্যামিলি আমায় বাধ্য করছে আমি যেন না ডুবি। আর মেয়েটা তো একটা চাতক পাখির মতো ভালোবাসার তৃষ্ণা মেটাতে আমার থেকে কিছুটা ভালোবাসা চেয়েছিল, কিন্তু আমি স্বার্থপরের মতো মেয়েটার দিকে মুখ ফিরিয়ে চলে এলাম। আমি সোনার কাঠি খুঁজে পেয়েছিলাম, কিন্তু সোনার কাঠির যত্ন করার ভাগ্য আমার হয়ে ওঠেনি। এবার একটা লম্বা আশ্বাসের শ্বাস নিয়ে আবারও জানালার দিকে তাকালাম এবং হালকা হেসে, সালাম তোমায় কলকাতা। প্রতিদিন কত মানুষের ভালোবাসা এই শহরের বুকে হয়, আবার কত মানুষের ভালোবাসা এই শহরের বুকে নানা কারণে শেষ হয়। নেশার থেকে কম কিছু না এই শহর যে কাউকে ভালোবাসাতে বাধ্য করবে, সেটা কোনো মেয়েকে দিয়ে হোক কিংবা প্রাকৃতিক পরিবেশ দিয়ে হোক। আমার এসব কথা মাথায় আসতেই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আমি চোখের পানি মুছে একটু শক্ত হলাম এবং আমি বুঝতে পারলাম আমার পকেটে কেউ যেন হাত পড়ছে। আমি সাথে সাথে হাতটা ধরলাম এবং সাইডে তাকিয়ে দেখলাম একটা হিজাব পরা মেয়ে। মেয়েটা বাঁচার জন্য চিৎকার করে, হেল্প হেল্প হেল্প, এই ছেলেটা আমার হাত ধরেছে। সাথে সাথে কতগুলো কলেজ স্টুডেন্ট এগিয়ে এলো। আরে ভাই, মেয়ে ডাকলে তো একটা 70 বছরের বুড়ো লাফিয়ে লাফিয়ে চলে আসবে। স্টুডেন্টগুলো আমার কাছে এসে আমার দিকে তাকালো এবং গম্ভীর হয়ে, বাসে মেয়েদের ইপটিজিং করা হচ্ছে। ভাই এই মেয়ে পকেট মার, আমার পকেটে হাত ঢোকাতে চেয়েছিল, আমি টের পেয়ে ওর হাত ধরেছি। এবার একটা স্টুডেন্ট এলো, বেশ স্টাইলিশ, চুলে কালার করা। সে এগিয়ে এসে বলল, আরে ভাই, এটা পসিবল না, একটা হিজাব পরা মেয়ে কখনো এরকম কাজ করতে পারে না। আমি এবার রেগে গেলাম এবং ওদের দিকে তাকিয়ে, ভাই চরিত্র হিজাবে বোঝা যায় না, হিজাব তো মিয়া খলিফাও পরে। সবাই আমার কথা শুনে চমকে গেল। আমি আরো রেগে মেয়েটার দিকে তাকিয়ে, সত্যিটা বলুন নাকি এখনই থানায় গিয়ে কমপ্লেন করবো আপনার নামে। মেয়েটা এবার ভয়ে ভয়ে। জি জি। এবার একটা বাস স্টপ আসতেই মেয়েটা আমার জোর করে হাত ছাড়িয়ে নেমে গেল। আমি আর কিছু না বলে চুপচাপ বসেই রইলাম এবং খুব সজাগ হলাম, আবার যদি পকেট মারে কেউ। বাট ছাড়া রাস্তায় আর কোনো দুর্ঘটনা হয়নি। আমার বাসাতে এসে পৌঁছালাম। এখন বাজে প্রায় বিকাল 5:30টার মতো। বাসায় এসে ফ্রেশ হয়েই সোজা বেডের বালিশে মাথা দিলাম এবং পকেট থেকে ফোনটা বের করতেই দেখি তামিম অনেকবার কল দিয়েছে। তাই আমি কল ব্যাক করতেই জানতে পারলাম শ্রেয়া আমায় খুঁজছিল। বাট তামিম নাকি শ্রেয়াকে রেগে বলেছে, তোর জন্য ছেলেটা এই শহর ছাড়তে বাধ্য হলো, সব তোর দোষ। তামিমের কথা শুনে আমার মন আরো খারাপ হওয়া শুরু করলো। তামিম এটা কি করলো? আমি ফোন রেখে চুপচাপ বিছানায় শুয়ে রইলাম। 2 দিন পর বেলা 12টার দিকে শীতলের দোকানে বসে চা খাচ্ছি। কেউ নেই, আমি আর শীতলদা ছাড়া। ও তক্তাতে শুয়ে আছে আর আমি হাই বেঞ্চে শুয়ে পা নাড়াচ্ছি আর ইয়ারফোনে গান শুনছি। আমি এবার টের পেলাম দোকানে কেউ যেন ঢুকলো। আমি মাথা তুলে দেখলাম না, কারণ শীতলদা আছে দোকানে, যা দেওয়ার ও দিয়ে দেবে। আমি চোখ বন্ধ করে শ্রেয়া ঘোষালের
চলা রাস্তায় সাজি ড্রাম লাইন আর কবিতায় ছুঁয়ে কাঁপলে, আহা উঠতাম কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে, হিয়া টুপটাপ জিয়া নস্টাল মিছে কুয়াশায় ভেজা দিন, আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতিস। এই গানটা শুনতে লাগলাম। হঠাৎ আমার সাইডে একজন বডি বিল্ডার এসে দাঁড়ালো মনে হলো। আমি চোখ দুটো খুলে উপরের দিকে করতেই সর্বনাশ, শ্রেয়ার ভাইয়া এখানে কি করে? শ্রেয়া কি তার মানে ওর ভাইয়াকে বলে দিয়েছে সবটা? আমার দিকে শ্রেয়ার ভাইয়া রাগী লোক দিয়ে। কি ব্যাপার? আমার বিশ্বাস হলো না যে এটা শ্রেয়ার ভাইয়া কিনা। দূর, আমার মনের ভুল। তাই আমি চোখ দুটো ঘষে আবারও তাকালাম, দেখলাম আরে সত্যিই তো শ্রেয়ার ভাই। আমি এবার ভয়ে ভয়ে বেঞ্চ থেকে উঠে, জি বলুন। তুই এখানে? জি, আমার এখানে বাসা তো। ও আচ্ছা। আমি ভয়ে কাঁপছি, শালা এখানে কি করে শ্রেয়ার ভাই। আমি এবার, আচ্ছা ভাইয়া একটা কথা জিজ্ঞাসা করতে পারি? কর। আপনি এদিকে কেন রে, আসতে পারি না বুঝি? আরে আরে না, তা না, আপনাকে তো দেখিনি কখনো কোনোদিন এই রাস্তায়। এই বেটা, তুই আমার কয়দিন চিনিস যে দেখলেও তখন চিনতে পারবি? আর আমি শ্রেয়াকে মেসে রাখতে যাচ্ছি। কথাটা শোনার সাথে আমার বুকের মরুভূমিতে কেমন একটা ঝোড়ো হাওয়া বইল খুশির। আমি এবার হালকা হেসে, ও আচ্ছা, এটা বলেই আমি বাইরে বের হয়ে এলাম। দেখলাম যে রাস্তার ওই সাইডে কদম গাছের নিচে ওদের গাড়িটা দাঁড়িয়ে আছে। ওদিকে একটা বড় গাছের বাগান আছে। আমি ওখানে গিয়ে প্রায় আড্ডা মারি। আরে ভাইয়ারা আমায় যেখানে শেয়াল দৌড় করিয়েছিল সে জায়গাটার কথা বলছি। আমি রাস্তা পার না হয়ে রোদের মধ্যেই দাঁড়িয়ে আছি, শুধু একটা বারের জন্য শ্রেয়া গাড়ি থেকে নামবে অথবা জানালাটা খুলবে। প্রায় 5 মিনিটের মতো দাঁড়িয়ে রইলাম, শ্রেয়ার কোনো রেসপন্স পেলাম না। শ্রেয়ার ভাইয়া এবার শীতলের দোকান থেকে বেরিয়ে আসতেই আমি হাঁটা শুরু করলাম ভয়ে ভয়ে আমার বাসার দিকে। শ্রেয়ার ভাইয়া গাড়ির কাছে এলো এবং গেটটা খুললো। আমি আর চোখে দেখলাম। গেটটা খোলার পরেই শ্রেয়া গাড়ি থেকে নামলো। আমি সাথে সাথে নিজেকে লুকানোর ট্রাই করতে থাকলাম। যদি আমায় এখানে আজ শ্রেয়া দেখে আমায় অনেক খারাপ ভাববে। শ্রেয়াকে দেখে মন তো চাইছে ওর দিকে তাকিয়েই থাকি, বুকে জমানো ওর জন্য ফিলিংস গুলো ওর সাথে শেয়ার করি। আমি রাস্তায় চলতে চলতে একটা সাইডে মাথা ফাটানো রোদের মধ্যেই থমকে দাঁড়িয়ে পড়লাম। বুকের বাম পাশটা চিনচিন করে উঠল, মাথাটা কেমন ভারী ভারী হয়ে আসছে। মেয়েটা এত কাছে পেয়েও একবার কথা বলার পর্যন্ত সুযোগ পাচ্ছি না। ওর যে ভাইয়া আছে। আমি আবারও চলা শুরু করলাম, এটা বুঝে যে আমার কিছু করার নেই। বাড়াবাড়ি করলেই সর্বনাশ করে দেবে ওর ভাইয়া। মাফিয়া নামক শব্দের মধ্যে জড়ানো আছে খুন, রক্ত আর দাদাগিরি। আমি কানে ইয়ারফোনটা ভালোভাবে গুঁজে মাথা নিচু করে রাস্তায় চলতে লাগলাম। বাসার কাছাকাছি আসতেই শীতলদা ফোন দিয়ে, কি রে, তোকে যে ওই লোকটা ডাকছিল তুই এলি না কেন? কোন লোকটা আর কখন? আরে এই তোরে এখনই তোকে ডাকছে। কে ডাকছে? শীতলদার থেকে ফোনটা নিয়ে, এই আমি বলছি রে শ্রেয়া আর ভাইয়া, তোর সাথে ঠিকমতো কথাই হলো না, আয় এখানে একবার। কথাটা শুনে প্রথমে খুশি হলেও পরে মনে হলো আমায় শ্রেয়া কি ভাববে। মনটা শক্ত করলাম এবং আকাশের দিকে তাকিয়ে একটা আশ্বাসের নিঃশ্বাস ফেলে ভাবলাম যা হয় দেখা যাবে। মেয়েটাকে ছাড়া অন্য কিছু ভাবতেও পারছি না। তাই আমি আবারও শীতলদের দোকানের কাছে গেলাম। ভেতরে ঢোকার জন্য দরজার ওপারে একটা পা রাখলাম। শ্রেয়া চায়ের কাপ হাতে নিয়ে আমার দিকে তাকালো আর আমায় দেখে পুরোই আশ্চর্য মনে হয়। ও আমায় এখানে দেখবে কখনো ভাবতেও পারেনি। হয়তো এখন ওর দু চোখকে বিশ্বাস করতে পারছে না। আমার দিকে একভাবে তাকিয়ে আছে। আমি মাথা নিচু করে ভাইয়ার কাছে গিয়ে, জি ভাইয়া বলুন। কিরে, কেমন আছিস? জি ভাইয়া ভালো, আপনি? এই তো ভালোই আছি। সেদিনের জন্য অনেক ধন্যবাদ, তুই না থাকলে না জানি আমার বোনের কি হতো। আমি হালকা হেসে শ্রেয়ার দিকে তাকিয়ে, আরে ধন্যবাদ দেওয়া লাগবে না ভাইয়া, এটা তো আমার কর্তব্য। শ্রেয়ার ভাইয়া এবার শীতলকে টাকা দেওয়ার জন্য পিছনের পকেটে হাত দিতেই, এই রে গাড়িতে পাস রয়ে গেছে। আমি এবার বলতে যাচ্ছিলাম যে শীতলদা আমি দিয়ে দিব। জিভের কাছে কথাটা এলেও আমি আটকে নিলাম এই কারণেই, দুটো কথা তো শ্রেয়ার সঙ্গে বলতে পারবো। শ্রেয়ার ভাইয়া এবার উঠে পার্স আনার জন্য গাড়ির কাছে যেতে লাগলো। শ্রেয়া আমার দিকে তাকালো এবং রাগে চায়ের কাপটা আমার দিকে ছুড়ে দিল। শীতলদা দেখে অবাক হয়ে গেল। আমি শীতলদাকে থামতে বললাম, আমি শ্রেয়াকে কষ্ট দিয়েছি অনেক, তাই হয়তো আজ আমায় রাগ দেখাচ্ছে। আমি মাথা নিচু করে রইলাম। শ্রেয়া ফিসফিস করে চোখটা মুছতে মুছতে আই হেট ইউ। এবং ওদের সামনে গিয়ে, এই মিতু, এই পেতনিটাকে বলুন তো,
ভাই রে, শ্রেয়া রেগে আগুন। শ্রেয়া এবার আমার দিকে তাকিয়ে। এই পেতনি কাকে বলছেন? আমি মিতুর দিকে তাকিয়ে। এই যে মিতুর মতো পরীর পাশে যে মেয়েটা দাঁড়িয়ে আছে, মিতু সরে আসেন, পেতনির পাশে আপনাকে একদম মানাচ্ছে না। মিতু আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে, আর এদিকে শ্রেয়া রেগে আগুন হয়ে। ইডিয়ট, আই মিতু চল। এটা বলেই মিতুকে টানতে লাগলো। আমি মিতুর দিকে তাকিয়ে হালকা হেসে, মিতু এভাবে যাবেন না, বড্ড কষ্ট লাগে। যে কোনো পরীকে এত কাছে পেয়ে তার সাথে কিছুটা টাইম স্পেন্ড করতে পারলাম না। মিতু এবার শ্রেয়ার হাতটা ছাড়িয়ে আমার সামনে এলো এবং মাথা তুলে। আমিও তো চাই একটু টাইম স্পেন্ড করতে। মিতুর এমন চেঞ্জ দেখে শ্রেয়া ওর সামনে এলো আর মিতুর দিকে তাকিয়ে, এই তুই আমার বেস্টি, একটা ছেলের জন্য আমায় ছেড়ে যাচ্ছিস? আমি সাথে সাথে হতে পারি একজন ছেলে, তবে মিতু যদি চায় আমি হব তার প্রতিটা স্বপ্ন পূরণ করার একজন দায়িত্ববান মানুষ। মিতু এবার শ্রেয়ার দিকে তাকিয়ে, প্লিজ শ্রেয়া, দেখ না ছেলেটা কত ভালো, কত ইনোসেন্ট। ভাইরে, কোনো মেয়ের থেকে আজ এত প্রশংসা শুনছি। আমার বুকটা এখন 40 ইঞ্চি হয়ে গেছে। যদিও আমার বুক সজনে পাটার। আমি এবার মিতু ও যদি চায় আমাদের সাথে টাইম স্পেন্ড করতে পারে। বেচারি একা কোথায় যাবে বলুন? তুই থাক, মরবি তুই। এটা বলেই শ্রেয়া চলে গেল। আমি এবার মিতুর দিকে তাকালাম আর তাকিয়ে ভাবছি, শালা এই মেয়ে আমাকে সত্যি বর বানিয়ে ছাড়বে নাকি। ইস, আমি শ্রেয়াকে পেতে মিতুর সাথে এভাবে মজা করছি। তাতে কি, বেস্টি তো আরেকজন বেস্টিকে বেশ ভালোভাবে বাস দিতে পারে। আমি মিতুকে নিয়ে কফি শপের ভেতরে গেলাম এবং কফি খেতে খেতে, আচ্ছা মিতু, আপনি আর শ্রেয়া কি আপনারা এক মেসেই থাকেন? জি, আর হ্যাঁ তুমি বলতে পারেন, সমস্যা নেই। তুমি বললে যে পরীরা রাগ করবে, তাদের সর্বদা সম্মান দেওয়া উচিত। তাই আমি রাগটা করি না, সো আমি তুমি বলতে পারেন। ওকে, বাট আপনিও যদি বলেন তবেই। ওকে। আমি এবার মিতুর হাতের দিকে তাকালাম, দেখলাম একটা ঘড়ি পড়ে আছে। এটা দিয়েই শুরু করতে হবে কাহিনী। আজকালের মেয়েরা ভাই প্রশংসাতে বেশি পটে। আচ্ছা মিতু, এই ঘড়িটার অনেক দাম তাই না? মিতু আমার দিকে তাকিয়ে, হ্যাঁ, কেন? আরে এই ঘড়িটা তো এখানে পাওয়া যায় না, প্যারিসে পাওয়া যায় শুধুমাত্র। মেয়েটা এবার একটু ভাব দেখিয়ে, হ্যাঁ, আমার এক ভাইয়া এনে দিয়েছে। শালা শুনে যা হাসি পাচ্ছে না মাইরি। শালা এই ঘড়িগুলো স্টেশনারি দোকানে 150 টাকাতে পাওয়া যায়। তবু আমি হাসি চেপে চোখ বড় বড় করে, বাবা সত্যি? জি। আচ্ছা মিতু, তোমার এই রূপের রহস্য কি জানতে পারি? আমি কিভাবে জানবো? ইস, এটা তুমি জানো না? জি না, কি বলো? তুমি যে একজন পরী। তাই? আমি এবার আমার মোবাইলটা ওর দিকে এগিয়ে দিয়ে, যদি তোমার মতো একটা পরীর নাম্বার আজকে আমার মোবাইলে সেভ থাকতো তাহলে আমি নিজেকে খুব লাকি ফিল করতাম। মেয়েটা আমার দিকে তাকিয়ে হালকা হাসলো এবং মোবাইলে ওর নাম্বারটা সেভ করে মিতু নামে সেভ করে দিলাম। আচ্ছা, তোমার নাম কি? আমি হালকা হেসে, অভ্রনীল। বাহ, অনেক সুন্দর। আচ্ছা, আমি কি তোমায় নীল বলে ডাকতে পারি? আমি শুনে পুরাই অবাক। আজ পর্যন্ত কেউ আমায় নীল নামে ডাকেনি, বাট মিতু আজ ডাকবে বলছে। ওকে, নো প্রবলেম। এই নীল, শোনো না, শ্রেয়া হয়তো দাঁড়িয়ে থাকবে, এখন আসছি, কল দিও, কথা হবে। এটা বলেই মিতু চলে গেল। আমিও এবার যেখানে আমি থাকি সেখানে এসে উঠলাম। মনটা বড্ড খারাপ বাসার জন্য। আব্বু ভাই কি করছে কে জানে। তাই আমি কল দিয়ে ওদের খবর নিয়ে ফোনটা রেখে দিলাম। দুপুরে লাঞ্চ সেরে বসে আছি, বালিশে মাথা রেখে ভাবছি যদি শ্রেয়াকে আমি পেয়েও যাই, তারপর ওর ভাইয়া জানলে তো আমায় বাঁশ দিয়ে দেবে। শালা, এসব ভাবতে ভাবতেই কপালে ঘাম জমে আসছে। রাতে ডিনার সেরে মিতুর দেওয়া নাম্বারে কল দিলাম। ফোন রিসিভ করতেই, হ্যালো। জি, এখন মিতু একটু ওয়াশরুমে গেছে, ও এলে আমি বলে দিব কল ব্যাক করতে। আপনি কে? আমি ওর রুমমেট শ্রেয়া। আমি শুনে হালকা হ্যাপি ফিল করলাম। আমি হালকা হেসে, ও আপনি? শেষ পর্যন্ত আপনি আমার ফ্রেন্ডকেও আপনার জায়গায় ফাঁসাতে ছাড়লেন না। শ্রেয়া, তুমি আমায় পুরোই ভুল বুঝছো। আমি তোমার জন্য আমার বাসা থেকে 90 কিলোমিটার দূরত্বে এসেছি। থাক, আমি এসব কিছু শুনতে চাই না। মিতু এলে আমি ওকে বলে দেব কল দিতে। আমি হালকা হেসে, শ্রেয়া আমি জানি তুমি আমার উপর রেগে আছো, বাট তুমি একটা বার আমার জায়গায় নিজেকে রাখো। আমি চাই না নিজেকে তোমার জায়গায় রাখতে, আর মোটেও না। আচ্ছা শ্রেয়া, একটা কথা বলি। হুম। তুমি আমায় লোকেশন দাও, আমি লোকেশন মতো তোমার মেসের সামনে পৌঁছাচ্ছি। তুমি আমার সাথে কিছুটা সময় কাটাও, আমি নিশ্চয়ই তোমাকে বোঝাতে পারবো আমার যন্ত্রণাটা। শ্রেয়া কিছুক্ষণ চুপ থাকার পর, আচ্ছা আমি সেন্ড করছি। জানি শ্রেয়াও আমায় ভালোবাসে, তাই আর না করতে পারলো না।
শ্রেয়ার সেন্ড করা লোকেশন মতো আমি ওখানে গিয়ে বাইক নিয়ে হাজির হলাম। অবশ্য আমি বাইক নিয়েই বাসা থেকে বের হয়েছিলাম। শ্রেয়া লুকিয়ে মেসের বাইরে এসে আমার জন্য অপেক্ষা করছে দেখলাম। আমি ওর সামনে বাইক রাখতেই পেছনে চাপলো, আর আমি সাথে সাথে ওকে নিয়ে বেরিয়ে এলাম ওখান থেকে। শ্রেয়া আমায় একটুও টাচ করেনি। আমি ওকে বাইকের পিছনে বসে প্রায় 2 ঘন্টা ঘোরালাম। অবশেষে একটা মরে থাকা ফুচকার স্টলের সামনে দাঁড়ালাম এবং আমি শ্রেয়ার দিকে তাকিয়ে, ফুচকা খাবে? জানি মেয়েরা ফুচকা দেখলে লোভ সামলাতে পারে না, তেমনি শ্রেয়াও ঘাড় নেড়ে জি। এটা বলেই আমরা ফুচকার স্টলের কাছে দাঁড়ালাম এবং সাথে সাথে রাস্তায় ওই সাইড থেকে দুটো গাড়ি হই হুল্লোড় করতে করতে আসছে এদিকে। কারোর হাতে উইকেট, কারোর হাতে তলোয়ার, আবার কারোর হাতে বন্দুক। সোজা ফুচকার স্টলের কাছে গাড়ি দুটো এসে থামলো। শ্রেয়া থরথর করে কাঁপছে আমার পাশে দাঁড়িয়ে। আমি ওর হাতটা জোর করে চেপে ধরলাম। আমারও ভয়ে গলার পানি শুকিয়ে এসেছে। গাড়ির দিকে তাকাতেই দেখলাম ওর ভাইয়া গাড়ি থেকে নেমে একটা উইকেট নিয়ে আমার দিকে আসছে। আমার কাছে এসে আমার পায়ে একটা উইকেটের বাড়ি মেরেই, তোর এত বড় সাহস, তুই আমার বোনকে নিয়ে এত রাতে ঘোরাতে বের হয়েছিস? শ্রেয়া ভয়ে কাঁপতে কাঁপতে, ভাইয়া ভাইয়া। চুপ তুই। শ্রেয়া আরো ভয়ে কাঁপতে কাঁপতে অবশেষে কান্না শুরু করে দিল। আমি ওর ডান হাতটা আরো শক্ত করে চেপে ধরলাম। এটা ওর ভাইয়া দেখে, এই তরোয়াল নিয়ে আয়, আমার বোনের হাত ধরা। ওর ভাইয়ের কথা শুনে একটা ছেলে তলোয়ার নিয়ে এসে ওর হাতে ধরিয়ে দিল। আমার কপাল থেকে একটা একটা করে ঘাম মাটিতে পড়ছে। খুব মনে ভয় কাজ করছে। তবু আমি শ্রেয়ার হাতটা না ছেড়ে শ্রেয়ার দিকে তাকালাম। শ্রেয়ার কান্না ভরা দুটো চোখ দেখতেই আমার চোখেও পানি এসে গেল। আমি বুক উঁচু করলাম আর ভাবলাম, জানি আজ আমার মৃত্যু আবশ্যক, তাই সত্যিটা শ্রেয়াকে জানিয়েই মরব। আমি ওর ভাইয়ার সামনেই শ্রেয়ার দিকে তাকিয়ে, আমি তোমাকে ছেড়ে কেন সেদিন কলকাতা থেকে চলে এসেছিলাম? তোমার মনে এই প্রশ্নটা ছিল, তাই না? চলো আজ ক্লিয়ার করি। হ্যাঁ, আমি তোমার ভাইয়ার জন্য তোমাকে ছাড়তে বাধ্য হয়েছিলাম। বিশ্বাস করো, আমি তোমায় ভালোবাসি। এই কথাটা তোমার ভাইয়া জানলে আমায় তো প্রাণে মারতই, আর আমার ফ্যামিলিকেও শেষ করে দিত। আমি মারা গেলে কোনো ক্ষতি নেই, তবে আমার ফ্যামিলি প্রবলেমে পড়ুক আমি তা চাই না। আজ যখন সবটা তোমার ভাইয়া জেনেই গেছে, তাহলে ওনার সামনেও আমি আজ বলতে চাই আমার তোমার জন্য ভালোবাসার কথাটা। শ্রেয়া, আমি তোমায় ভালোবাসি। জানি আমাকে একটু পরেই মেরে ফেলা হবে। আমি তোমায় আমার প্রাণের শেষ শ্বাস প্রশ্বাস পর্যন্ত ভালোবাসি। শ্রেয়া ওর ভাইয়ার সামনে আমাকে জড়িয়ে ধরলো, আর শ্রেয়ার ভাইয়া চিৎকার করে রাগে ক্রোধে গর্জে উঠল, আর শ্রেয়াকে ছাড়িয়ে আমায় ইচ্ছা মতো উইকেটের বাড়ি দিতে লাগলো। শ্রেয়া আমায় বাঁচানোর জন্য আমার কাছে এসে ওর ভাইয়াকে আটকাতে লাগলো, কিন্তু ওর ভাইয়া ওকে বারবার টেনে হিঁচড়ে সরিয়ে নিচ্ছে। শ্রেয়া চিৎকার করে খুব কান্না করছে আর বলছে, প্লিজ ভাইয়া, ওকে ছেড়ে দাও প্লিজ ভাইয়া। শ্রেয়ার কোনো কথা না শুনে আমাকে একভাবে মারতেই লাগলো। শ্রেয়া গাড়ির কাছে গিয়ে গাড়িতে রাখা একটা পিস্তল নিয়ে ওর মাথায় রেখে, ভাইয়া আমি কিন্তু নিজেকে শেষ করে দেব, প্লিজ ভাইয়া অব্রকে ছেড়ে দাও। আমি শ্রেয়ার কাণ্ড কারখানা দেখে চিৎকার করে, শ্রেয়া প্লিজ ওটা নামাও, প্লিজ শ্রেয়া প্লিজ। শ্রেয়ার ভাইয়া শ্রেয়াকে দেখে আমায় মারা অফ করে দিল এবং উইকেটটা ফেলে হাত দুটো উপরে রাখলো। শ্রেয়া কান্না করতে করতে, ভাইয়া তুমি কি চাও তোমার বোন কি সুখে না থাকুক, কারো কাছে একটু ভালোবাসা না পাক? কতদিন আমি এভাবে ভয়ে ভয়ে কাফিরের মতো দিন পার করব? সবার সামনে বলতেও ভয় করে আমি একজন মাফিয়ার বোন। ছোট থেকে আব্বু আম্মুর আদর পাইনি, ভেবেছিলাম আব্বু আম্মু না হোক ভাইয়ার তো পাবো, বাট সেটাও পাইনি। তারপর ভেবেছিলাম ভালোবাসার মানুষটার থেকে পাবো, বাট সেটাও দেখি এখন আর পসিবল না। কি লাভ আমার মতো অস্বাধীন একটা মেয়ে এই দুনিয়ায় বেঁচে থেকে? ভাইয়া, আমি তোমার সামনে কোনো দিন কোনো কথা জোর দিয়ে বলিনি, তবে আজ নির্ভয়ে বলছি। এটা বলেই আমার দিকে বাম হাতের তর্জনী আঙুলটা তুললো এবং আমায় দেখিয়ে, ভালোবাসি আমি ভাইয়া, ওই ছেলেটাকে আমি বড্ড ভালোবাসি। আমি ওকে না পেলে আমি নিজেকে শেষ করে দিব। ওর ভাইয়া শ্রেয়াকে থামানোর জন্য, আচ্ছা আচ্ছা, আমি সব মানতে রাজি, বাট তুই আমার মাথা থেকে পিস্তলটা নামা। আমার মা, তুই একমাত্র আমার বোন, তোর সব কথা মানতে আমি রাজি আছি। এটা শুনে শ্রেয়া কিছুটা খুশি হলো এবং ওর ভাইয়ার দিকে এগিয়ে আসতে লাগলো। হঠাৎ এগিয়ে আসতে আসতে ও মাটিতে লুটিয়ে পড়লো। বুঝলাম শ্রেয়ার ভাইয়ার শত্রুপক্ষের যে কোনো একজনের লোক সাইলেন্সার লাগিয়ে গুলি চালিয়েছে শ্রেয়ার উপর। শ্রেয়া ওভাবে লুটিয়ে পড়ার পর শ্রেয়ার ভাইয়া তর্জন গর্জন করে, এই তোরা দেখ কে আছে চারপাশে। এটা বলেই শ্রেয়ার ভাইয়া শ্রেয়ার কাছে গিয়ে বসে ওর মাথাটা কোলে তুলে গাল চাপড়াতে চাপড়াতে, শ্রেয়া, এই শ্রেয়া, কি রে? আমি পায়ের ব্যথায় উঠতে পারছি না। এখন আমি তবুও লুটিয়ে লুটিয়ে শ্রেয়ার কাছে গেলাম। আমি শ্রেয়ার মুখের দিকে তাকাতে পারছি না। আমার বুকে শ্রেয়াকে হারানোর ভয় হাহাকার করতে লাগলো। আমি ওর সামনে ঝুঁকে, শ্রেয়া কি হলো, চোখ খোলো। আমি ওর গালে হাত দিয়ে নাড়াতে নাড়াতে, কি হলো, কথা বলছো না কেন? ও ভাইয়া,
আর এক মুহূর্ত দেরি না করে ওকে গাড়িতে তুলল। আমি মাটিতে লুটিয়ে পড়ে আছি, দাঁড়াতে পারছি না। যতবারই হাত দিয়ে নিজেকে তোলার চেষ্টা করছি ততবারই আমি ব্যর্থ হচ্ছি। বুকের ভেতরে কলিজাটা মনে হচ্ছে এই বের হয়ে আসবে, এতটা শ্রেয়ার জন্য কষ্ট পাচ্ছি। চোখ দিয়ে পানি ঝরছে আর আমি শ্রেয়াকে যে গাড়িতে তোলা হয়েছে আমি ওই গাড়িটার দিকে তাকিয়ে আছি আর প্রার্থনা করছি, হে উপরওয়ালা, আমার ভালোবাসার মানুষরা যেন কিছু না হয়। তুমি চাইলে আমার আয়ু কেটে ওকে দিও, তবুও ওর কিছু ক্ষতি করো না প্লিজ। আমি এগোতে চাইছি হাত মুড়ে মাটির সাথে, আমি তাও পারছি না, কারণ আমার শরীরটা এখন অবশ হয়ে এসেছে। মাথাটা কেমন ঘুরতে লাগলো। আমি এবার চিৎকার করে, শ্রেয়া, তোমার কিছু হবে না, আমি তোমার পাশে আছি, এটা বলেই আমার মুখ থুবড়িকে মাটিতে আমার মাথা পড়ে রইল। ওদিকে শ্রেয়ার ভাইয়া গাড়ির সিটে চেপে স্টার্ট দিয়েছে এবং আমার দিকে একবার তাকিয়ে একজন ওর দলের ছেলেকে, এই একেও তুলে নিয়ে আয়। এটা বলেই ওর ভাইয়া চলে গেল। আমি শুনতে পেলাম শ্রেয়ার ভাইয়ার কথাটা, বাট আমি মুখ তুলে দেখতে পারলাম না। আমি ব্যথা পেতেই সেন্সলেস হয়ে গেলাম। দীর্ঘ 4 ঘন্টা পর আমি চোখ খুললাম হসপিটালের একটা বেডে। আমি চোখ খুলে শ্রেয়াকে খুঁজতে লাগলাম চারিদিকে তাকিয়ে। আমি কাউকে আমার সাইডে দেখতে না পাওয়ায় সাইড দিয়ে চলে যাওয়া এক নার্সকে, ম্যাম এদিকে একটু শুনবেন। নার্সটা আমার কাছে এসে, জি বলুন। আমার সাথে আর একজন মেয়ে অ্যাডমিট হয়েছে, কাইন্ডলি বলবেন এখন সে কত নাম্বার বেডে আছে? কিছুক্ষণ বলতে ওই রাত 12টার দিকে অ্যাডমিট হয়েছে, তাই না? জি। সরি স্যার, ইটস প্রাইভেট। ওনার বাসার লোক আমাদের এটা বলতে বারণ করে দিয়েছে কাউকে। আমি নার্সটার দিকে তাকিয়ে অনুরোধ করে, প্লিজ ম্যাম আমায় বলুন প্লিজ, আমার দেখা করা জরুরি ওই মেয়েটার সাথে। সরি স্যার, ইটস নট পসিবল। এটা শুনতেই আমার দুটো চোখের সাইড দিয়ে পানি বের হতে লাগলো। নার্সটা আমায় এমন অবস্থায় দেখে, আর ইউ ওকে? আমি হালকা হেসে, কিভাবে ওকে থাকবো বলুন, ভালোবাসার মানুষটাকে ছাড়া কি ভালো থাকা যায়? নার্সটা এবার নিজের আঙ্গুল ঘষতে ঘষতে, মানে যে অ্যাডমিট হয়েছে আপনি তার লাভার? জি ম্যাম, প্লিজ ম্যাম একটা বার দেখতে চাই। বাট আমরা তো বলতে পারবো না। প্লিজ ম্যাম, আপনি যদি কখনো কাউকে ভালোবেসে থাকেন তো এর পেনটা আপনি শিওর ফিল করবেন। নার্সটা এবার মাথা নিচু করে আমার দিকে তাকালো। ওকে, বাট এটা যদি জানাজানি হয় তাহলে আমার জীবন পর্যন্ত যেতে পারে। শুনেছি নাকি ওই মেয়েকে যে নিয়ে এসেছিল সে বড় এক মাস্তান মাফিয়া। ম্যাম আই প্রমিস, আপনি আর আমি ছাড়া এই কথাটা কেউ জানবে না। ওকে, রুম নাম্বার 22। ওকে ম্যাম, থ্যাঙ্কস। নার্সটা আর কোনো কথা না বলে চলে গেল। আমি এবার নিচে নামতে যাব, ঠিক তখনই আমার পায়ে ব্যথা অনুভব করলাম এবং বুঝলাম আমার দুটো পায়ে ব্যান্ডেজ করা আছে। আমি চাইলেও যেতে পারবো না। আমি আবারও বালিশে মাথা রেখে শুয়ে পড়লাম আর ভাবতে লাগলাম, কেন আমি শ্রেয়াকে বিপদের মুখে ঠেলে দিলাম। আমি রাতে ওকে নিয়ে যদি না বের হতাম তাহলে আজও এই বিপদের সম্মুখীন হতো না। কেন আমি বের হলাম? আমি দোষী, আমি দোষী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অব্র তুই দোষী, অনেক বড় দোষী। আমি পকেট থেকে মোবাইলটা বের করলাম এই ভেবে যদি শ্রেয়ার ফ্রেন্ড মিতু ওর সাথে থাকে, কারণ ফিমেল ওয়ার্ডে কোনো মেল সাথে থাকা অ্যালাউ করে না। তাই আমি ফোনটা বের করে মিতুর নাম্বারে কল দিলাম। ও লুকিয়ে কলটা রিসিভ করে চুপি চুপি। হ্যাঁ বলো। আমি নিজেকে আর শান্ত না রাখতে পেরে, মিতু, শ্রেয়া কেমন আছে? মিতু কান্নার আওয়াজ নিয়ে, ভালো নেই, সিরিয়াস অবস্থা। ও আচ্ছা, তুমি কি ওর কাছেই আছো? হ্যাঁ। একবার ভিডিওটা অন করবা প্লিজ। ওকে। মিতু এবার ভিডিওটা অন করলো আর আমার দু চোখ ভেজা দেখে, এই কান্না করছো কেন? কি করব বলো, আমার জন্য তোমার ফ্রেন্ডের আজ এই অবস্থা, সবটার মূল দায়ী আমি। মিতু এবার আমার দিকে তাকিয়ে, অফরো, আমি জানি তুমি শ্রেয়াকে কতখানি ভালোবাসো। ও আমি সবটা খুলে বলেছিল। এখন যদি তুমি ভেঙে পড়ো তাহলে কিভাবে চলবে বলো? আমি চোখের পানি মুছে, মিতু একবার ব্যাক ক্যামেরাটা অন করে শ্রেয়াকে দেখাবে প্লিজ। মিতু আমার কথা মতো ব্যাক ক্যামেরা অন করতেই আমার চোখে আবারও পানি চলে এলো। মেয়েটার মুখে অক্সিজেন মাস্ক, একটা কাঁচের ঘরে আছে, মানে আইসিইউতে। মেয়েটার দিকে আমি তাকাতে পারছি না একদম, তাকালেই কেমন নিজেকে বড্ড দোষী মনে হচ্ছে। আমি মাথাটা উপরে রেখে একটা লম্বা শ্বাস নিয়ে কপালে হাত দিলাম। বুঝলাম কপালে ঘাম জমে এসেছে আর আমি কাঁপতে কাঁপতে চুপি চুপি, খুব ভালোবাসি তোমায় পাগলি, তোমায়।
মন চাইছে একটাবার তোমার কোলে মাথা রেখে অনেক 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 কান্না করি। তোমার আমার ভালোবাসার সফলতা তো তোমার মাঝেই আছে। তোমার নামেই এখন আমার প্রতিটা হার্টবিট চলছে। বিশ্বাস করো শ্রেয়া, আমি তোমায় ছেড়ে একা একা আর থাকতে পারছি না। প্লিজ, তোমায় আমি কাছে পেতে চাই। আই লাভ ইউ শ্রেয়া। আই ওয়ান্ট টাচ ইউর হার্টস অ্যান্ড ইউর এনি হ্যাপিনেস, ইউর এনি ফিলিংস। লাভ ইউ শ্রেয়া, রিয়েলি লাভ ইউ শ্রেয়া। আমি ঠোঁটের উপর ঠোঁট রেখে কষ্ট চেপে, আচ্ছা মিতু, এখন রাখি, পরে কল দেব। ওকে, বাট তুমি কোথায়, কোন রুমে আছো? আমি 57 নাম্বার রুমে আছি। ও ওকে। এই অফ্রো, শ্রেয়ার ভাই আসছে, রাখো রাখো। এটা বলে ফোনটা কেটে দিল। আমি ফোনটা সাইডে রেখে দুহাত দিয়ে বেড কভারটা খামচে ধরে ঠোঁটে ঠোঁট চেপে নীরবে আবারও কান্না করতে লাগলাম। বুকটা হাহাকার করে উঠছে বারে বার শ্রেয়ার জন্য। প্লিজ শ্রেয়া, তুমি আমায় ছেড়ে কোথাও যেও না। হে উপরওয়ালা, আমার শ্রেয়ার যেন কিছু না হয়। আমি থাকতে পারবো না কিছুতেই ওকে ছাড়া। আমি কান্না করতে করতে একসময় হাঁপিয়ে পড়লাম এবং ভোর 5টার দিকে ঘুমিয়ে পড়লাম। আমার ক্লান্ত শরীরে প্রাণ এলো সকাল 11টার দিকে, মানে ঘুম ভাঙলো। আমি দুহাত দিয়ে উঠে বসলাম, দেখি সাইডে আয়া বসে আছে। আমাকে ঘুম থেকে উঠতে দেখেই আমার দিকে মাজন বাড়িয়ে দিল। আমি আয়াটাকে ওয়েট ম্যাম এটা বলে ফোনটা হাতে নিয়ে মিতুকে কল দিলাম, বাট ফোনটা রিসিভ করছে না। আমার মনকে শত প্রশ্ন ঘিরে ধরলো। মিতু কল রিসিভ করছে না কেন? কি হয়েছে? শ্রেয়ার কি সিরিয়াস অবস্থা নাকি? শ্রেয়ার ভাইয়ার সাইডে আছে নাকি অন্য কিছু? না না, শ্রেয়ার কিছুই হতে পারে না। আমি বুকের বাম সাইডে হাত রেখে আল্লাহকে ডেকে নিজেকে শান্ত করলাম। আমি মাজন নিয়ে মুখ ধুয়ে এবার কিছু খাবো, তখনই আমার রুমের ওপাশে রাস্তা দিয়ে কারা যেন একটা স্ট্রেচার গড়িয়ে গড়িয়ে নিয়ে যাচ্ছে আর কান্না করছে শুনতে পেলাম। আর একজন খুব গম্ভীর হয়ে, ছাড়বো না ছাড়বো না। কেন তুই ছেড়ে চলে গেলি? আমায় ছেড়ে আমি কি নিয়ে থাকবো? আমি কার জন্য নতুন নতুন গিফট কিনবো? কে আমার কাছে এখন আবদার করবে? ফিরে আয়, তুই ফিরে আয়। এসব কথা শুনে আমার বুকটা কেঁপে উঠল। গলার ভয়েসটা যেন আমার খুব চেনা। আমি ভয়ে কাঁপতে কাঁপতে আয়াকে, ম্যাম, কে মরেছে? আয়াটা এবার ডিমের খোসা ছাড়াতে ছাড়াতে, কি জানি কে মরেছে, তবে শুনলাম আজ ভোরের দিকে কাল একজন অ্যাডমিট হওয়া মেয়ে মারা গেছে। সাথে সাথে আমার হাতে থাকা খাবারের প্লেটটা পড়ে গেল। আমি একভাবে তাকিয়ে রইলাম দেওয়ালের দিকে, আর চোখ বেয়ে নীরবে পানি বইছে। তার মানে আমারও না তো? না না, এটা হতেই পারে না। উপরওয়ালা এতটা নিষ্ঠুর না যে দুটো ভালোবাসার মানুষকে একে অপরের থেকে ছিনিয়ে নেবে। আমি পাগলের মতো ফোনটা নিয়ে মিতুকে বারবার কল দিচ্ছি। একসময় ও ফোনটা রিসিভ করতেই ও খুব কান্না জুড়ে দিল। হ্যালো। মিতু কোনো কথা না বলে ফিসফিস করে কেঁদে চলেছে। আমি নিজেকে শান্ত না রাখতে পেরে, হ্যালো মিতু, তুমি কান্না করছো কেন? কি হয়েছে? মিতু গলা ঝেড়ে, না না, কিছুই হয়নি। তুমি কেমন আছো? মিতু আমতা আমতা করে কথাটা আমার মনে বড় একটা সংশয় তুলে ধরলো। আমার কথা ছাড়ো, কি হয়েছে বলো। শ্রেয়া ঠিক আছে তো? মিতু মুখ চাপা দিয়ে কান্না আমায় না বুঝতে দিয়ে, না না, শ্রেয়া একদম ঠিক আছে। আমি মিতুর কথাটা এখন বিশ্বাস করতে পারছি না। মিতু তো এভাবে কথা বলে না। আমার জোরে হার্টবিট শুরু হয়ে গেল। আমি নিজেকে আর মানাতে পারছি না। পাশের আয়াটাকে, ম্যাম আপনি যান, আমি নিজে করে নেব আমার যা লাগবে। ওকে। এটা বলে আয়াটা চলে গেল। আমি আবারও ফোনটা কানে তুলে, মিতু, তোমার কথায় আমার এখন আর বিশ্বাস হচ্ছে না। সত্যি বলছো বলো? মিতু আর কান্না থামাতে না পেরে, শ্রেয়ার আমাদের মাঝে নেই। কথাটা শোনার সাথে সাথে আমার মাথায় বাজ পড়ে গেল। বুকের বাম পাশে এমন একটা আঘাত লাগলো যা বন্দুকের গুলির থেকেও শত যন্ত্রণার বেশি। আমি নার্ভাস হয়ে, না না তুমি ভুল বলছো। মিতু আরো কান্না করতে করতে, আমি সবটা ঠিকই বলছি, শ্রেয়া আমাদের মাঝে আর নেই। আমি নিজেকে ঠিক না করতে পেরে আমি বালিশে মাথা রাখলাম। ফোনটা বিছানায় পড়ে রইল। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে আমার এখন। মনে হচ্ছে সবটার জন্য দায়ী শুধুমাত্র আমি। কেন আমি করতে গেলাম এমনটা? আমি বেডের মাথার দিকে রডটা চেপে ধরলাম এবং নিজের উপর রাগে সাপের মতো ফোঁসফোঁস করতে লাগলাম। নিজের চুলগুলো ধরে ইচ্ছে মতো টানতে লাগলাম। পুরাই আমি পাগলের মতো হয়ে গেছি এখন। মন থেকে বারে বার এই কথাটাই আসছে, অভ্র তুই একটা খুনি। নিজের ভালোবাসার মানুষকে তুই নিজেই মেরে ফেললি। আমি চোখ বন্ধ করতেই আমার দু চোখ থেকে ঝরঝর করে বৃষ্টির মতো পানি পড়তে লাগলো। গোটা শরীরটার এখন উপর নিজেরই ঘৃণা হচ্ছে। কেন আমি শ্রেয়াকে নিয়ে বাইরে বের হলাম? কেন কেন কেন? কি দোষ করেছিল? শ্রেয়া, তুমি আমায় মাফ করে দিও। এখন শ্রেয়ার সাথে কাটানো সেই প্রথম মুহূর্তটা মনে পড়ছে আর চিৎকার করে মন বলতে চাইছে, শ্রেয়া আমি তোমায় ভালোবাসি। আমি তোমায় আবারও
ওই বাসের কর্নারের সিটের পাশে চাই। যেভাবে তুমি আমায় ছুরি দিয়ে আমায় ভয় দেখিয়েছিলে, আমি ওই ভয়টাও পেতে চাই তোমার থেকে। প্লিজ শ্রেয়া, তুমি ফিরে আসো। শ্রেয়ার হাসিটা এখন বড্ড বেশি আমায় মিস করাচ্ছে। শ্রেয়ার সাথে মলের ট্রায়াল রুমের কথাটা ভেবে পাগলের মতো হাসছি। মেয়েটা আমায় থাপ্পড় মেরেছিল, সেই গালে হাতটা রেখে খুব কান্না করতে করতে মনে মনে বলছি, শ্রেয়া, আমি আবারও থাপ্পড় খেতে রাজি আছি। প্লিজ তুমি ফিরে আসো। কেন তুমি আমায় এক এক করে ছেড়ে চলে গেলে? বাইরে এখনো কান্নাকাটি করছে ওর ভাইয়া। মেয়েটাকে দেখতে বড্ড মন চাইছে, কিন্তু আমি তো যেতে পারবো না। আমার পা দুটো ব্যান্ডেজ, আমি নামতে চাইলেও পারছি না। আমি কান্না করতে করতে দুটো হাত দিয়ে যাই হোক করে বেড থেকে পা গুলো নামালাম এবং আস্তে আস্তে করে বসলাম এবং হাত ঘষতে ঘষতে গেটের দিকে এগোতে লাগলাম। কোমরটা কেমন যন্ত্রণায় কেঁপে উঠছে, তবুও আজ এই যন্ত্রণা শ্রেয়াকে হারানোর যন্ত্রণার কাছে বিন্দুমাত্র। আমি পাগলের মতো গেটের কাছে এলাম এবং গেট থেকে উকি মেরে দেখলাম মাত্র ফুট 8 দূরে ওর ভাইয়া ওকে ঘিরে কান্নাকাটি করছে। হয়তো এতক্ষণ এখানে দাঁড়িয়ে শুধুমাত্র ডেথ সার্টিফিকেটের জন্য। মেয়েটার উপরে একটা সাদা কাপড় এবং পুরোটা মুড়ে দেওয়া হয়েছে। সাদা কাপড়টা দেখে আমার বুকটা আরো কষ্টে ছটফট করতে লাগলো। কোথায় ভেবেছিলাম আমি তোমায় লাল পাড়ে বেনারসি শাড়ি পরাবো, কিন্তু আজ তুমি আমার জন্য সাদা কাপড়ে মোড়া একজন প্রাণহীন জড়বস্তু। আমি নিজেকে কোনো মতে সামলাতে না পেরে শ্রেয়ার বডিটার দিকে হাত ঘষতে ঘষতে স্ট্রেচারের কাছে এলাম। এতক্ষণ অনেক কষ্ট পাচ্ছিলাম, তবে শ্রেয়ার একটু টাচে আসতেই কেমন জানি আলাদা একটা শান্তি পেলাম। আমি এবার মাথাটা তুলে ওর ভাইয়ার দিকে তাকিয়ে, ভাইয়া, ওর ভাইয়া আমাকে দেখা মাত্রই দেখে আমার বুকে একটা লাথি মেরে কাঁদতে কাঁদতে বলল, দেখ, তোর জন্য আমার বোন আজ মৃত্যুসজ্জায় সজ্জিত। শান্তি তো এবার। আমি হাউমাউ করে কান্না করতে করতে ভাইয়ার দুটো পা ধরে, ভাইয়া, আমি অপরাধী, আমি জানি আমি অনেক বড় ভুল করেছি, যে আমি কোনোদিন ক্ষমার প্রাপ্য না। আমি শুধু একবার শ্রেয়াকে দেখতে চাই। প্লিজ ভাইয়া, না করবেন না, প্লিজ প্লিজ ভাইয়া, না করবেন না। শ্রেয়ার ভাইয়া চোখ মুছতে মুছতে আমার সামনে থেকে চলে গেল পা ছাড়িয়ে। সাইডে বসে থাকা আমি মিতুর দিকে অসহায় চোখে তাকালাম আর হাত জোর করে, মিতু প্লিজ আমায় একটাবার তুলে ধরো। আমি শুধু একটাবার আমার ভালোবাসার মানুষটার মুখটা দেখতে চাই। মিতু ওর চোখ মুছে আমায় স্ট্রেচারের সামনে তুলে ধরলো। দেখলাম আমার পৈটা চাঁদ বুকে সাদা কাপড়। আমি কাপা কাপা হাত নিয়ে ওর মুখের উপর থেকে কাপড়টা সরালাম। মেয়েটার দুটো মায়াবী চোখ বন্ধ হয়ে গেছে। আমি ওর মুখের উপর আমার মুখটা নিয়ে গেলাম এবং পাগলের মতো হাসতে হাসতে, কি ম্যাডাম, একাই ঘুমিয়ে গেলে আমায় ছেড়ে? কি আমি খুব বিরক্ত করছিলাম বলো তোমায়? এই প্রতিদিন কলেজে এসে তোমার পাশে থেকে তোমার সাথে নানা রকম ফাইজলামি করে তোমায় রাগানো, তোমায় জেলাস ফিল করানো। কি ম্যাম, আমি এখন তামিমের বাসায় গেলে তোমার আর বাসে বিরক্ত করব না? তোমার সাথে মলে গিয়ে ট্রায়াল রুমে ওরকম ফাইজলামিও করব না? আচ্ছা ম্যাম, তুমিও আমায় খুব ভালোবাসতে, বলনি কেন? আরে আমিও তো বাসতাম, তাহলে আমিও কেন বলনি? এই 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 আমার লক্ষ্মীরা, রাগ করো না, দোষ দিচ্ছি না তোমায়। জানো তো, তোমায় রাগলে ঠিক আমার প্রিয় লজ্জাপতি বউটার মতো লাগে। আরে অন্য কেউ না, তোমাকেই বলছি। একটু হেসে বলো না, অব্র তোমায় ভালোবাসি, চলো না আজ একটু পার্কে যাই এবং দুজন দুজনের সাথে মনের কথাগুলো শেয়ার করি। কি ম্যাম, ভাবছো আমি তোমায় সুখী রাখতে পারতাম কিনা? অবশ্যই রাখতে পারতাম ম্যাম। তোমায় 5 টাকার একটা টিপ পাতা আর 10 টাকার একটা কাজল এনে তোমায় পরিয়ে দিয়ে খুব সুখী রাখতাম। এই যে ম্যাম, আমার সাথে আমার শহরের প্রতিটা গলি ঘুরবে। আরে না না, অন্যদের মতো বাইক কিংবা গাড়িতে না, আমি অন্যদের থেকে আলাদাভাবে ঘুরবো। তুমি আমার হাতটা জোর করে চেপে ধরবে এবং আমি তোমার দিকে তাকিয়ে বলবো, এভাবে হাতটা শক্ত করে ধরে রেখো প্রিয়সিনী। তুমি যখন লজ্জায় চোখের পলক ফেলে বলবে, ঢং, আমিও হালকা এসে তোমার চোখে চোখ রেখে বলবো, ভালোবাসি যে তোমায় খুব। বলছি ম্যাম, আর কত ঘুমাবা? ওঠো না, চলো না আমাদের স্বপ্নগুলো পূরণ করি। এই পাগলি, ওঠো, আর কত ঘুমাবা? ওই তুমি উঠবা তো নাকি? এসব কথাগুলো পাগলের মতো শ্রেয়ার মুখের সামনে মুখে তুলে বলছি, আর আমার গাল বেয়ে আসা প্রতিটা চোখের পানির বিন্দুকণা তোমার নাকটার উপরে পড়ছে। মেয়েটাকে দেখে মনে হচ্ছে না যে আমায় ছেড়ে চলে গেছে, এখন আমার কাছেই কাছে। আমি এবার আমার মুখটা ওর কানের কাছে নিয়ে গিয়ে, খুব ভালোবাসি তোমায়, এটা বলার সাথেই আমায় কে যেন একজন এসে ধরলো এবং আমার পেটের কাছে কি যেন একটা রাখলো। আমি এসব কোনো কেয়ার না করে পাগলের মতো শ্রেয়ার কানের কাছে বিড়বিড় করতে থাকলাম। হঠাৎ বুঝলাম আমার পেটের কাছে কে যেন বারে বারে গুলি ফায়ার করছে। আমি পিছনে তাকিয়ে দেখতেই দেখতে পেলাম শ্রেয়ার ভাইয়া। আমি চোখ দুটো বড় বড় করে শ্রেয়ার ভাইয়ার দিকে তাকিয়ে হাসলাম এবং ঠোঁটের উপর ঠোঁট চেপে ধন্যবাদ জীবন্ত লাশটাকে মৃত লাশে পরিণত করার জন্য। শ্রেয়ার ভাইয়া রাগে ঘৃণায় আমার দুটো পায়ে আবারও লাথি মেরে আমায় হাঁটু মুড়ে বসিয়ে দিল এবং আমার চুলের মুড়িটা ধরে আমার মুখের ভেতর পিস্তলের নলটা ঢুকালো। আমি চারদিকে তাকিয়ে দেখলাম প্রচুর মানুষ আমাদেরকে দেখছে, তবে আমায় আটকালেও আমি আজ নিজেকে আটকাতে দেব না। আজ নিজেকে মনে হচ্ছে আমি পরিবারের একজন অবাধ্য ছেলে ছিলাম। এত বড় দোষ নিয়ে আমি জীবনে কখনো এগোতে পারতাম না।
দলের লোকগুলো চারিদিকে বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে শ্রেয়ার ভাইয়া চোখে পানি রেখে কাঁপতে কাঁপতে আমার দিকে তাকালো আর বলল, আমার প্রাণ নিয়ে খেলি, কিন্তু তুই আমার প্রাণটা আজ কেড়ে নিলি। এটা বলেই পিস্তলের ট্রিগারে আঙুল দিল। আমি মাথা নিচু করে মনে মনে, আব্বু ভাইয়া তোদের সাথে আর দেখা হলো না, হয়তো আবার হবে। আমার লাশের সাথে তোদের দেখা, প্লিজ তোরা আমায় ভুল বুঝিস না, আমায় মাফ করে দিস। ভাই, আব্বুর খেয়াল রাখিস। আমাদেরকে ছোট থেকে একজন আম্মু আব্বু দুজনেরই ভালোবাসা দিয়ে বড় করেছে। আমি পারলাম না তোদের সাথে আর থাকতে। আমি এখন পুরাই কাঁদছি আর খুব হাঁপাচ্ছি। আচমকা শ্রেয়ার ভাইয়া চিৎকার করে আমার মুখের ভেতরেই বারে বার গুলি চালাতে লাগলো। আমার মাথার পিছনে খুলি ছেদ করে প্রত্যেকটা গুলি রকেটের বেগে বার হয়ে গেল। আমি এবার মাথা নিচু করে ফেলতেই শ্রেয়ার ভাইয়া আমায় ছেড়ে দিল। আমি কাঁপতে লাগলাম প্রচুর, এবং কখন যাই মারা গেছি বুঝতেই পারিনি। আমি আমার লাশ থেকে আমার আত্মা নিয়ে উঠে দাঁড়ালাম। দেখি আমার লাশটা পড়ে আছে রক্তাক্ত হয়ে। আমি শুতে চাইলেও শুতে পারছি না। আমি শ্রেয়ার লাশটার দিকে তাকাতেই দেখি, আরে শ্রেয়াও তো পাশে দাঁড়িয়ে। আমি পাগলের মতো দৌড়ে ওর দিকে এগোলাম ওকে জড়িয়ে ধরার জন্য, বাট আমি ওকে জড়িয়ে ধরতে পারছি না। ওকে আমি টাচই করতে পারছি না। আমি বিষণ্ণ হয়ে ওর সামনে দাঁড়িয়ে রইলাম। আর এটা দেখে শ্রেয়া হাসতে হাসতে, কি লেখক সাহেব, ভালোবাসা কি শুধুমাত্র স্পর্শেই হয়? কখনো তো অনুভবেও হয়। কত গল্পে ভালোবাসা স্পর্শে প্রকাশ করবেন, অন্তত এই গল্পে তোমার আমার ভালোবাসা অনুভবেই থাকুক। আমি মাথা তুলে শ্রেয়ার মায়াবী মুখটার দিকে তাকালাম আর হেসে, হ্যাঁ প্রিয়সিনী, স্পর্শে ভালোবাসা তো সকলে ভালোবাসতে পারে। আমরা না হয় অনুভবেই বাসি। আকাশ তো একটাই, তাকে তো স্পর্শ করতে পারি না। তবুও তোমার আমার মতো লক্ষ লক্ষ মানুষ ওই দূরে সাদামাটা নীল আকাশটাকে এত বেশি ভালোবাসে। জি লেখক সাহেব, আমাদের কাহিনীটা তোমার ডায়েরিতে তুলে রাখো। হয়তো পুরাতন হয়ে গেলে সেই ডায়েরির পাতায় ভাঁজ থাকবে, তবুও কখনো মুছে তো যাবে না। ওই দেখো, তুমি আর আমি কেমন শান্তি হয়ে ঘুমাচ্ছি। চলো, এই ঘুমের মধ্যেই আমরা আমাদের স্বপ্নগুলো পূরণ করে আসি। আচ্ছা চলো। এটা বলে শ্রেয়াও মাথা নিচু করে নিল এবং অন্যদিকে তাকিয়ে রইল। শীতলদা আমার দিকে তাকিয়ে, চিনিস নাকি? জি, ফ্রেন্ড হয়। আমি এবার বাইরের দিকে তাকিয়ে দেখলাম ওর ভাইয়া আসছে কিনা। ওর ভাইয়া গাড়ির সাইডে দাঁড়িয়ে কার সাথে যেন ফোনে কথা বলছে। এদিকে শীতলদা আমাকে, আমি দেখছি, যা তোরা কথা বল। আমি খুশি হয়ে, থ্যাঙ্কস দাদা। এটা বলে আমি গুটি গুটি পায়ে শ্রেয়ার দিকে এগোচ্ছি, আর শ্রেয়া তত মুখ লুকানোর ট্রাই করছে। আমি ওর সামনে গিয়ে দাঁড়ালাম আর ওর দিকে তাকিয়ে, শ্রেয়া আমি জানি আমি ভুল করেছি, তোমায় না জানিয়ে চলে এসেছি, কিন্তু কি করব বলো? আমি আমার ফ্যামিলির কথা ভেবে এসব করতে বাধ্য হয়েছি। শ্রেয়া সাপের মতো ফুসফুস করতে লাগলো। কে আপনি? আমি আপনাকে চিনি না। বুঝলাম অভিমান করেছে, তাই আমি হালকা হেসে, আচ্ছা বাবা সরি, বলছি তো ভুল হয়েছে আমার। আরে বাবা, কে আপনি? আর আমাকে সরি বা কেন বলছেন? আমি তো আপনাকে চিনি না। এটা বলেই উঠে গেল এবং আমার দিকে আঙুল তুলে, আমি আপনাকে চিনি না, আই হেট ইউ। এটা বলেই ও গাড়ির কাছে গিয়ে গাড়িতে উঠে গেল। ওর এমন করা আমার সাথে ব্যবহার আমার বুকের সোজা তীরের ফলার মতো এসে লাগলো। নিজের অজান্তেই চোখের কোণে পানি চলে এলো। চোখের পানি লুকিয়ে হালকা হেসে, শীতলদা আমি আসি এখন, আব্বু হয়তো খুঁজবে, অনেকক্ষণ এসেছি তো। এটা বলে আমি বাইরে চলে এলাম। গাড়িটার দিকে বারবার তাকাচ্ছি, শুধু একটা কথাই ভেবে, একবার হলেও শ্রেয়া জানালাটা খুলবে। বাট আমার ভুল ধারণা, ও খুলল না একটা বারের জন্য। শ্রেয়ার ভাইয়ার টাকা মিটিয়ে গাড়িটা স্টার্ট দিয়ে আমার চোখের সামনে থেকে চলে গেল। নিজের মন আমায় এখন একটাই প্রশ্ন করছে, অভ্র তুই তো ওকে একটু হলেও ভালোবাসিস, আজ তখন তোর এতটা আবার কাছে এলো, কেন তুই ওকে তোর ভালোবাসার কথাটা জানালি না? তোদের মিলন ঠিকই হবে, কারণ উপরওয়ালা চেয়েছে বলেই আবার তোদের দ্বিতীয়বার একে অপরকে দেখার সুযোগ করে দিয়েছিল। কিন্তু সব তুই শেষ করে ফেললি, আর তুই কোনোদিন ওকে পাবি না, আর চাইলেও তুই ওর সাথে মিট করতে পারবি না, কারণ তুই তো জানিস না শ্রেয়া কোন কলেজে পড়ে এবং কোন মেসে থাকে। অভ্র তুই তো ভালোবেসেছিস, কোনো অপরাধ তো করিসনি, আর তুই ওর ভাইয়া মানে একজন মাফিয়ার জন্য তুই ভয় পেয়ে তোর ভালোবাসার বলিদান দিবি? এটা কিছুতেই হতে পারে না। তুই পারবি অভ্র, তুই পারবি। আমি এসব ভাবতে ভাবতে রুমে এসে চুপচাপ বেডের বালিশে মুখ গুজে পড়ে রইলাম। আমার মাথায় এবার বুদ্ধি এলো, তামিমকে ফোন দেই, সেই সব বলতে পারবে। হ্যালো তামিম। জি ভাই বল।
বলছি শোন না, শ্রেয়া কোন কলেজে পড়ে কিছু জানিস? না রে দোস্ত, ওর সব সিক্রেট। আর তুই তো জানিস ওর ভাইয়া মাফিয়া, মানে ওর বোনকে ওদের শত্রুরা মারার ট্রাই করে অনেক সময়, তাই সবটা সিক্রেট রাখে। ও আচ্ছা, এটা বলেই ফোন রেখে দিলাম। কিভাবে যে ওর সাথে কন্ট্রাক্ট করব কিছুই বুঝতে পারছি না। তারপরেই মাথায় এলো, আরে ও তো আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে অ্যাড আছে, ওখানে নিশ্চয়ই কলেজের নাম দেওয়া থাকবে। তাই আমি তাড়াতাড়ি ফোন বের করে ফেসবুক লগ ইন দিলাম এবং কলেজের নাম এবং ও যেখানে থাকে তার অ্যাড্রেসও পেয়ে গেলাম। দিন 4 পর ওখানে গিয়ে হাজির হলাম। কলেজের সামনে দাঁড়িয়ে আছি, প্রায় 30 মিনিট হতে চললো, বাট এখনো মহারানীর দেখা নেই। আমি হাতে ফোনটা রেখে ঘোরাতে ঘোরাতে চারদিকে তাকাচ্ছি। ডান সাইডে চোখ রাখতেই শ্রেয়া ওর ফ্রেন্ডদের সাথে হাসাহাসি করতে করতে কলেজের গেটের সামনে আসছে। বাতাসে চুলগুলো উঠছে, একটা নীল কালারের সালোয়ার কামিজ পরেছে, চোখে হালকা কাজল আর ঠোঁটের কোণে হাসি। আবারও প্রেমে পড়ে গেলাম মেয়েটার। মেয়েটা এবার কলেজের গেটের সামনে আসতেই আমায় দেখতে পেল এবং না দেখার ভান করে বিরক্তিকর ভাব নিয়ে ভেতরে ঢুকে গেল। আমি এবার পিছন থেকে, শ্রেয়া, ও শ্রেয়া, চুপ, ও শ্রেয়া, কি হলো শুনতে পাচ্ছ না? ওর কোনো রেসপন্স না পেয়ে সোজা ওর সামনে গেলাম এবং ওর দিকে তাকিয়ে, কি হলো এত ডাকছি যে? শ্রেয়া এবার ভাব দেখিয়ে, কে ভাই আপনি? ভাইরে, কথাটা সোজা আমার বুকে এসে লাগলো। আমি এদিক ওদিক তাকিয়ে দেখলাম আমি ছাড়া তো কাছাকাছি কেউ নেই। আমায় বললে কথাটা? জি, কে আপনি ভাই? আমি ওর কথা শুনে মুখে হাত রেখে, আরে আরে, এই তো কিছুদিন আগে বর বানাবে বলছিলে, আর এখন ভাই? শ্রেয়া আমার দিকে না তাকিয়ে, আপনাকে আমি চিনি না, তো সরে দাঁড়ান। এটা বলেই সাইড কাটিয়ে চলে গেল। আমি পাগলের মতো মাথায় হাত দিয়ে ভাবতে লাগলাম, যাহ শালা, আবার কি নতুন করে পড়াতে হবে? আমি আবারও ওর সামনে গেলাম। এতে আরো শ্রেয়া রেগে গেল এবং আমার দিকে তাকিয়ে, আমি আপনাকে চিনি না। আই হেট ইউ। আমি আপনাকে ঘৃণা করি। আমি হালকা হেসে ওর চোখের দিকে তাকিয়ে, তাই? বাট আমি শুনেছি নাকি ঘৃণার মধ্যেও ভালোবাসা থাকে। তুমি আমায় ঘৃণা করতেই থাকো আর আমি তোমায় ভালোবাসতেই থাকবো, আর একদিন তোমায় আমি নিজের করেই নেব। শ্রেয়া এবার হালকা হেসে ভাব দেখিয়ে, চল ফট। ওরে শালা, আমি তো শ্রেয়ার এমন ভাব দেখে পুরাই আশ্চর্য। না, নিনজা টেকনিক এবার ইউজ করতেই হবে দেখছি। বাট এবার ওর উপর নয়, ওর একটা ফ্রেন্ডের উপর জেলাস ফিল করাতে হবে। তাই আমি ওখানে থাকার জন্য একটা লজে উঠেছি। পরের দিন আবারও শ্রেয়ার কলেজের সামনে এসে দাঁড়ালাম। ওর কাছে আসতেই ওদের মাঝে একটা ফ্রেন্ডকে দেখলাম, বেশ ভালোই গুলুমুলু টাইপের। তাই আমি ওদের কাছে যেতেই শ্রেয়া রেগে, ওই বলেছি না আমি আপনাকে চিনি না। আমি হালকা ভাব দেখিয়ে, ও হ্যালো, আমিও আপনাকে চিনি না। আমি তো চিনতে এসেছি আপনার ডান সাইডে থাকা পরিটার বিষয়ে। শ্রেয়া আমার দিকে রাগি লুকে, কে আপনি যে আপনাকে চিনতে হবে? এই চল তো। এটা বলেই ওরা এগিয়ে এলো। আমি এবার ওর ফ্রেন্ডের সামনে গিয়ে, আচ্ছা ম্যাম, আপনি কি জান্নাত থেকে পড়েছেন নাকি? মানে? না মানে এত সুন্দরী তো শুধুমাত্র জান্নাতেই থাকে। মেয়েটা হালকা হেসে আমার দিকে তাকালো এবং মিটিমিটি চোখে। তাই? শ্রেয়া রেগে আগুন হয়ে, আমি গেলাম। এটা বলেই চলে গেল। আমি মুচকি হাসলাম শ্রেয়ার রিয়েক্ট দেখে। বাট আমায় এখন শ্রেয়ার ফ্রেন্ডকে পটাতে হবে। তাই আমি, আচ্ছা আমি কি জানতে পারি আমার সামনে দাঁড়িয়ে থাকা পরিটার নাম? কেন? আমার ফ্রেন্ডের বড় ভাইয়ের কাল বেবি হয়েছে। আমার ফ্রেন্ড বলেছে তার ভাতিজির নাম নাকি কোনো পরীর নামে রাখবে। আর আপনি তো কোনো পরীর থেকে কম না, তাই যদি আপনি বলতেন। মেয়েটা আমার দিকে তাকিয়ে, আমার নাম মিতু। হাউ সুইট, আপনার নামের মতো আপনিও অনেক সুইট। বাসায় সুগার শেষ হলে আপনাকে নিয়ে যাব, আপনি হালকা হেসে দেবেন, ব্যাস আমার বাসায় কখনো সুগারের অভাব হবে না। মেয়েটা মুখে হাত দিয়ে আমার দিকে তাকালো এবং হাসতে হাসতে আমি আবারও, এই শোনো না, কি? আপনার ঠোঁটের হাসিটা একটু সামনে রাখেন। কেন? না মানে আপনার হাসিতে এতটাই মায়া আছে যা সব ছেলেদের পাগল বানিয়ে ছাড়বে। ভাইরে, মেয়ে আমার দিকে তাকিয়ে হেসেই যাচ্ছে এবার, আর ওদিকে দূর থেকে শ্রেয়া আমাদের নোটিস করছে। মিতু শ্রেয়ার কাছে যেতেই বুঝলাম শ্রেয়া ওকে ভীষণভাবে বকাবকি করছে। আমি তো শুধু এবার শ্রেয়াকে জ্বালাবো, আমায় চেনে না বলে কিনা, চিনিয়েই ছাড়বো। আমি এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের মজা দেখছি। আমার দিকে শ্রেয়া তাকিয়ে আমার দিকে রেগে গট গট করে এগিয়ে এলো আর আমার সামনে দাঁড়িয়ে হাত গুটিয়ে, এগুলো কি হচ্ছে শুনি? আমি হালকা হেসে মাথার চুল ঠিক করতে করতে,
যখন দেখলাম আগেরটা পাত্তা দিচ্ছে না, তখন আর তার পিছনে পড়ে থেকে লাভ কি? কবি বলিয়াছেন, একজন ছেড়ে গেলে আবারও একজনকে ধরো, মনে দুঃখ পেও না ভাইরে। শ্রেয়া আরো রেগে বাঘের থাবার মতো দুটো হাত আমার মুখের কাছে এনে, উফ, তোর কবির গুষ্টি কিলাই, যদি দেখছি না আমার ফ্রেন্ডের পেছনে পড়ে আছিস, আর তাহলে কিন্তু তোকে আমি খুন করে ফেলবো। আমি ওকে আরো রাগানোর জন্য, খুব কষ্ট হচ্ছে বলো, তোমার ফ্রেন্ডকে পাত্তা দিচ্ছে এই ছেলেটা, বাট তোমায় পাত্তা দিচ্ছে না। আহা গোসনা আমার, খুব কষ্ট হচ্ছে বলো। ভাই রে, শ্রেয়া এখন পুরাই আগুন। অভ্র পালাতই, নইলে তোর আজ খবর আছে। আমি আবারও দুষ্টুমি করে, তুমি হলে আমার বেহুলা, জানি এখনো তুমি আমায় বাসো ভালা, তবে কেন করো এত ছলনা? ওহে বলো না প্রিয় ললনা, এটা বলেই দৌড় দিলাম। আর ওদিকে শ্রেয়া রাগে একটা স্যান্ডেল ছুঁড়ে, তা হারামি তোর কবি হওয়া, কাল থেকে যদি আশেপাশে দেখছি আমি কি করতে পারি। কেন গো, কিস করবা বুঝি? শ্রেয়া এবার রেগে মাটিতে লাথি মারছে। আমি এবার মিতুর দিকে তাকিয়ে হাত তুলে, বাই পরি। শ্রেয়া আবারও রেগে আমায় কিছু না বলে সোজা মিতুর কাছে গেল এবং মিতুকে নিয়ে ভেতরে চলে গেল। আমি এখনো দাঁড়িয়ে আছি, আর যেখানে থাকি ওখানে গিয়ে করবোটা কি? আমি তো একা। সো ওখানে বোর হওয়ার থেকে কলেজের সাইডে একটা কফি শপ আছে, সেখানে গিয়ে বসি। কফি শপে দীর্ঘ 1 ঘন্টা বসে আছি। আমি মোবাইল টিপছি ঘাড় নিচু করে। সামনে তাকাতেই দেখি, আরে মিতু আর শ্রেয়া কখন এলো? এরা দুজন একে অপরের সাথে গল্প করছে। মিতু আমার দিকে মুখ করে বসেছে। আমি এবার হাত তুলে, আরে হাই, এখানে কখন এলেন? শ্রেয়া পিছনে ফিরে আমাকে দেখতেই ও উঠে মিতুর হাত ধরে, আইনি তো চল, ফালতু ছেলে একটা, মেয়ে দেখলে শুধু গায়ে পড়ার ধান্দা। আমি শ্রেয়ার কথায় পাত্তা না দিয়ে মিতুর দিকে তাকিয়ে, এই যে মিস, কোল্ড কফি নাকি হট কফি? জানি এত সুন্দরী মেয়ের কোল্ড কফির থেকে হট কফিটাই ফেভারিট। মিতু আমার দিকে তাকিয়ে হালকা হেসে মুখ বাঁকিয়ে, ওহ না, আমার কোল্ড কফি। এই রে শালা, মেয়ে পটাতে গিয়ে উল্টাপাল্টা বলে ফেলেছি। যাই হোক, একে ঠিক আমার লাইনে নিয়ে আসতেই হবে। শ্রেয়া রেগে ওকে টেনে নিয়ে বাইরে চলে গেল। আমি ওদের সাথে বাইরে গেলাম।